হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের লেকচার 2 হওয়ার কথা। অ্যান্ড লাস্ট ক্লাসে আমরা লেকচার 1 কমপ্লিট করছি এবং লাস্ট ক্লাসে যা যা পড়ছি সবগুলো আশা করি তোমরা সুন্দর মতো রিভাইজ দিছো এবং তোমাদের মনে আছে। ওগুলো যদি না পারা থাকে আর কি, যদি হচ্ছে কেউ ক্লাস না করে থাকো লাস্ট ক্লাসটা, সেক্ষেত্রে আজকের ক্লাস থেকে লিভ নিতে পারো। অ্যান্ড আজকের ক্লাসটা করা ঠিক হবে না, কারণ ম্যাথের ক্ষেত্রে তোমাকে সিকোয়েন্সিয়ালি আগাতে হবে। একটা লেকচার থেকে আরেকটা লেকচারে যেতে হবে। এখন আগের লেকচার বাদ দিয়ে পরের লেকচারে জয়েন করলে অনেক কঠিন লাগবে এন্ড কিছুই বুঝতে পারবে না। হুদাই তোমার সাবজেক্টটা কঠিন লাগতে শুরু করবে। এই জন্য আমার পরামর্শ থাকবে, যারা এই ভিডিও দেখতে আসছো বা আসবা, সেক্ষেত্রে তোমরা লেকচার 1টা ভালো মতো কমপ্লিট করে আসবা, তারপরে লেকচার 2তে আসবা। ওকে। অ্যান্ড প্রতিটা ক্লাসের আগে তোমরা হচ্ছে 10-15 মিনিট সময় নিয়ে আগের লেকচারটা একটু রিভিউ করবা। মানে যে নোট করছো বা স্লাইড থেকে একটু রিভিউ করবা। নোট থেকে করাটাই বেশি ভালো হবে আর কি। কারণ ওই নোট থেকেই তুমি বারবার পড়তে থাকবা। স্লাইড সবসময় থাকে না, স্লাইড হারায় যায়, বা স্লাইড থেকে কেন পড়বা, তাই না? নিজের নোট করবা, নোট থেকে বারবার পড়বা। সো নোটটা একটু রিভাইজ দিয়ে আসলে ভালো হয়, কারণ হচ্ছে অনেক কিছুই থাকে আগের ক্লাসের সাথে দেখবা হচ্ছে রিলেভেন্ট থাকবে। এই জন্য আমাদের ক্লাসটা প্রত্যেকটা ক্লাসেই তোমাদেরকে বলা থাকলো যে প্রতিটা ক্লাসেই তোমরা আগের লেকচারটা একটু ভালো মতো দেখে আসবা। ওকে, তো চলো আমরা শুরু করতে পারি। লাস্ট ক্লাসে দেখো আমরা 8 নাম্বার পর্যন্ত হচ্ছে টাইপ পড়ছিলাম, ম্যাট্রিক্সের প্রকারভেদের নাম্বার 8 কমপ্লিট করছিলাম। আজকে হচ্ছে আমরা নাম্বার 9 থেকে শুরু করব। তো এখানে ফার্স্টে যেটা আছে দেখো, একক ম্যাট্রিক্স। একক বা অভেদক ম্যাট্রিক্স, নাম দুটো দেখো, দুইটাই কিন্তু সেম, একক অথবা অভেদক ম্যাট্রিক্স। ইংলিশ টার্মটা হচ্ছে তোমার ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে আইডেন্টিটি আই আছে না, এই আই দ্বারা একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। এই যে প্রকাশক চিহ্ন, এই যে দেখো প্রকাশক চিহ্ন হচ্ছে ক্যাপিটাল আই। তাহলে ক্যাপিটাল আই থাকলে বুঝবা ম্যাট্রিক্স চ্যাপ্টারে ক্যাপিটাল আই থাকে মানে ওটা হচ্ছে একটা একক ম্যাট্রিক্স। ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, এটা সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, দেখো ফার্স্ট অফ অল এটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে এবং প্রধান কর্ণের সকল ভুক্তি 1 হবে। প্রধান কর্ণ বরাবর যতগুলো ভুক্তি থাকবে সবগুলো 1 হবে এবং অন্য সকল ভুক্তি 0 হবে। মনে থাকবে, বর্গ ম্যাট্রিক্স, প্রধান কর্ণ বরাবর সবগুলো ভুক্তি 1। 1-এর কারণে কিন্তু এটা একক হয়েছে, এই যে একক বা অভেদক ম্যাট্রিক্স। আর বাকি সবগুলো হচ্ছে 0। খুবই সহজ। আচ্ছা, এখন যদি একটা একক ম্যাট্রিক্স লিখি, দেখো 3/3 একটা একক ম্যাট্রিক্স লিখবো। এই যে 1 0 0 0 1 0 0 0 1। অথবা তুমি একবার এই যে প্রধান কর্ণ বরাবর 1 1 দিয়ে দিলা, তারপরে সবগুলো জিরো দিবা, কোনো সমস্যা নাই। এটা দেখো একটা একক ম্যাট্রিক্স, তাই না? এটার মাত্রা দেখো, এখানে 3টা সারি আছে, আবার 3টা দেখো কলাম আছে। তাহলে 3/3 একটা একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স কিভাবে বুঝলাম? এই যে প্রধান কর্ণ বরাবর সবগুলো ভুক্তি 1 আছে এবং অন্য সকল ভুক্তিগুলো 0 আছে। আচ্ছা, প্রকাশক চিহ্নটা হচ্ছে আই। একক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হবে, যেটা বললাম। এন্ড এখান থেকে দেখো, আমরা যদি একটু শর্ত বের করার ট্রাই করি, আমরা শর্তগুলো লাস্ট ক্লাসেও দেখছি। আমরা শর্তগুলো কোন ক্ষেত্রে বের করি? যখন কোনো ভুক্তি ফিক্স থাকে, তাই না? কোনো ভুক্তির মান ওইটাই হবে, ওইটা ছাড়া অন্য কিছু হতে পারবে না, সেক্ষেত্রে আমরা শর্ত বের করার ট্রাই করি। তো এই ক্ষেত্রে বলতো কোন মানগুলো ফিক্সড? এই যে 1, এই যে প্রধান কর্ণ বরাবর যে 1 আছে, এই প্রতিটা 1 তো ফিক্সড। 1-এর জায়গায় যদি অন্য কেউ আসতো, যদি 2 হতো, সেটা কিন্তু আর একক ম্যাট্রিক্স হতো না, সেটা স্কেলার হয়ে যেত, তাই না? তো একক ম্যাট্রিক্সের জন্য কিন্তু এই যে প্রধান কর্ণ বরাবর যে মানগুলো আছে 1 1 1, এরা কিন্তু ফিক্সড। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এদের অবস্থানগুলো একটু বের করি, দেখো তো এটা কত হবে। A11, তারপরে এই ভুক্তির অবস্থানে যদি বের করি A22, তারপরে A1-এর যদি অবস্থান বের করি, তাহলে এটা হবে A33। দেখো 3 নম্বর সারি 3 নম্বর কলাম, এটা 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এটা হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম। আশা করি বুঝতে পারছো। আবার এক্ষেত্রে খেয়াল করো, এই যে বাকি যে শূন্যগুলো, উপরে 3টা নিচে 3টা শূন্য, এই শূন্যগুলো কিন্তু ফিক্সড। কারণ আমরা এই যে একক ম্যাট্রিক্সের মধ্যেই পড়ে আসছি যে প্রধান কোণের সকল ভুক্তি 1 এবং বাকি সকল ভুক্তি 0। তার মানে এই যে বাকি ভুক্তি 0 আছে, এরাও কিন্তু ফিক্সড। 0-র জায়গায় কিন্তু অন্য কিছু যদি আসে, সেক্ষেত্রে কিন্তু সেটা আর একক ম্যাট্রিক্স হতে পারবে না। ওকে, এই জন্য এই শূন্যগুলোও ফিক্সড। তাহলে শূন্যগুলোর জন্য একটা শর্ত বের করতে হবে, তাই না? তাহলে 2টা শর্ত বের করতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে শর্তটা কি দাঁড়াবে? এই যে এ আই জে ইকুয়ালস টু, দেখো প্রধান কর্ণ বরাবর কত 1 আছে, তাহলে এ আই জে সমান 1। কোন ক্ষেত্রে 1 হচ্ছে বলো তো? এখানে দেখো আমি শর্ত বের করছি, প্রতিটা ক্ষেত্রেই সারি আর কলাম সেম না, মানে আই এবং জে এর ভ্যালু সেম। তাহলে এ আই জে সমান 1 হবে যখন আই ইকুয়ালস টু জে। এ আই জে সমান 1, দেখো এই ভ্যালুগুলো ফিক্সড। এ আই জে 1 হবে যখন সারি আর কলামটা সেম থাকবে। আর অন্য যে শূন্যগুলো আছে, এগুলোর ক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি? ভুক্তিটা কত? 0, তাই না? তাহলে এ আই জে সমান 0 যখন আই ইজ নট ইকুয়ালস টু জে। তুমি দেখো প্রতিটা ভুক্তির ক্ষেত্রে, তুমি এখানে খেয়াল করে দেখো, প্রত্যেকটা ভুক্তির ক্ষেত্রেই যেগুলো 0 আছে,
সেই ক্ষেত্রে দেখো আই এবং জের ভ্যালু সেম না, সারি আর কলামটা সেম না। শুধুমাত্র সারি কলাম সেম হচ্ছে প্রধান কর্ণ বরাবর যেই ভুক্তিগুলো আছে সেগুলো, খেয়াল করছো? প্রধান কর্ণ বরাবর যেগুলো আছে সেগুলো শুধু সারি কলাম সেম, এন্ড সেই ভ্যালুটা হচ্ছে 1। এই জন্য দেখো এ আই যে সমান 1 হয়েছে যখন আই আর যে সমান। আর যখন সমান না, এই যে মানে অন্যগুলো, এই যে উপরের 3টা জিরো নিচের 3টা জিরো, এক্ষেত্রে কত হচ্ছে, 0 হচ্ছে যখন সমান না, আর সমান হয়ে গেলে সেটা 1 হচ্ছে। আশা করি বুঝতে পারছো, এই শর্তটা একটু মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, এরপরে একক ম্যাট্রিক্স সংক্রান্ত তোমার এখানে আর যা কিছু প্রয়োজন সবগুলো একসাথে করে লেখা আছে এখানে। দেখো নির্ণায়কের ভ্যালু 1 হবে, মানে একক ম্যাট্রিক্সের নির্ণায়ক আমরা এটা 1.2-তে পড়বো সম্ভবত, আর 2টা ক্লাস পরে। তো নির্ণায়ক ক্ষেত্রে যদি ম্যাট্রিক্সটা একটা একক ম্যাট্রিক্স হয়, তুমি তো দেখে চিনতে পারবা, তাই না? নির্ণায়ক নর্মালি ম্যাট্রিক্সের হয়, তো ম্যাট্রিক্সের মানটাই মেনলি নির্ণায়ক। তো তুমি তো ফার্স্টে ম্যাট্রিক্স যখন দেওয়া থাকবে বা বলা থাকবে, তুমি তো দেখে চিনতে পারবা সেটা একক ম্যাট্রিক্স কিনা। যদি একক ম্যাট্রিক্স হয় তার নির্ণায়ক লিখে দিবা 1। একক ম্যাট্রিক্সের নির্ণায়ক অলওয়েজ 1, মাত্রা যা ইচ্ছা হোক, 2/2 হোক, 3/3 হোক, 4/4 হোক, যা ইচ্ছে হোক না কেন, একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের ভ্যালু কত হবে, 1 হবে। ওকে, তাহলে নির্ণায়কের ভ্যালু 1, এটা মনে রাখবে। এরপরে দেখো আই এন এর অর্থ হলো এন বাই এন ক্রমের একক ম্যাট্রিক্স। মুখস্থ নয়, দেখো এই যে আই এন, আই মানে হচ্ছে একক ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর এন মানে হচ্ছে মাত্রা এন বাই এন। যেহেতু বর্গ ম্যাট্রিক্স, এটা অবশ্যই একটা এন থাকলে মানে আরেকটা কি ধরে নিব, সারি যদি এন হয় কলামও হবে এন, তাই না? ওই যে আমরা লাস্ট ক্লাসে সারি ম্যাট্রিক্স, সরি বর্গ ম্যাট্রিক্স পড়ছিলাম, সারি আর কলাম সেম থাকে। তো অনেক ক্ষেত্রে মনে করো 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্সকে বলা হয় 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, মানে কি সারিও 2 কলামও 2। তো এটাও সেম, মনে করো I3 আছে, এটার মিনিং কি হবে, আই মানে একক ম্যাট্রিক্স, 3 মানে হচ্ছে মাত্রা 3/3। ক্লিয়ার? যেমন এটা দেখো হচ্ছে I3। আচ্ছা, এখন এখানে যদি আমি একটা 2 ক্রমের একক ম্যাট্রিক্স লিখতে চাই তাহলে কিরকম হবে বলো তো? 2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স লিখতে চাই, তাহলে দেখো এই যে 1 0 0 1, অথবা তুমি হচ্ছে প্রধান কর্ণ বরাবর এই যে 1 1 দিয়ে নিবা আগে, তারপরে বাকিগুলো হচ্ছে শূন্য দিবা। দেখো মাত্রা 2, আবার প্রধান, এই যে সারি 2টা কলাম 2টা, আবার দেখো প্রধান কর্ণ বরাবর সবগুলো 1 আর বাকি সবগুলো হচ্ছে 0। এটা দেখো 2/2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স, তাই না? 2/2 ক্রমের একক ম্যাট্রিক্স, এই জন্য এটাকে আমরা লিখতে পারি I2। এন্ড এই যে ম্যাট্রিক্সের প্রকাশক চিহ্নটা, এটা একটু মাঝে দিবা, দেখতে সুন্দর, যেন সত্যি সুন্দর লাগে। এই যে দেখো ম্যাট্রিক্সের ঠিক একদম মাঝ বরাবর, ম্যাট্রিক্সটা যে সাইজেরই হোক না কেন, ঠিক মাঝ বরাবর দিবা। আচ্ছা, তাহলে I2 ইকুয়ালস টু কত হলো, যে 1 1, আর বাকি হচ্ছে গৌণ কর্ণ বরাবর 0 0। এরকম তোমাকে যদি I2 I3 I4 এরকম যদি বলা থাকে, পারবা না? প্রশ্নে কিন্তু সবসময় তোমাকে এরকম দেওয়া থাকবে না। মনে করো একটা প্রশ্নে প্রমাণ করতে বললো যে এই স্কোয়ার সমান আই, এটা প্রুফ করতে বসতে হবে। আই কি জিনিস সেটা কিন্তু প্রশ্ন অনেক সময় নাও বলা থাকতে পারে। তখন তোমাকে বুঝে নিতে হবে যে আই মানে হচ্ছে একক ম্যাট্রিক্স, এন্ড মাত্রাটাও তোমাকে এই স্কোয়ার যেরকম আসবে ঠিক সেরকম মাত্রা হতে হবে। মনে করো এই স্কোয়ারের মাত্রা আসে 3/3, তাহলে আই কেও তোমাকে 3/3 ধরে নিতে হবে। এই জিনিসটা তোমার কমন সেন্স খাটাই বের করতে হবে। ঠিক আছে? এটা যদিও সহজ, এটা তেমন কঠিন কিছু না। জাস্ট জেনে রাখো আই মানে হচ্ছে এই জিনিসটা, একক ম্যাট্রিক্স, প্রধান কর্ণ বরাবর 1, বাকি সবগুলো শূন্য। ওকে, আচ্ছা। এরপরে এআই সমান হচ্ছে এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এআই ইকুয়ালস টু এ। এআই মানে হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, এটা এ হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স, আর আই হচ্ছে একক ম্যাট্রিক্স। যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে একক ম্যাট্রিক্স গুণ অবস্থায় আছে, খেয়াল করো। যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে একক ম্যাট্রিক্স গুণ আকারে থাকলে কি হবে, সেই ম্যাট্রিক্সটাই ব্যাক আসছে না, এ আই। দেখো আই এ, এ হচ্ছে ব্যাক আসছে, মানে এ হইছে। যদি এখানে বি থাকতো তাহলে বি হতো। ঠিক আছে? এখানে মনে করো এ বি আছে, এ বি একটা ম্যাট্রিক্স, তার সাথে আই গুণাকার আছে, তাহলে এখানে কি হতো, এ বি হতো। মানে একক ম্যাট্রিক্স মনে করো যার সাথে গুণাকারে থাকবে ওই ম্যাট্রিক্সটাই হবে। এই যে এখানে লেখা আছে দেখো এ আই সমান হচ্ছে এ, যেখানে এ হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স, মানে যে কোনো ম্যাট্রিক্সের সাথে একক ম্যাট্রিক্সে গুণ করা মানে সেই ম্যাট্রিক্সটাই পাবা। ওকে, আমরা দেখবো এটা নেক্সট ক্লাসে, আমরা গুণ শিখবো ম্যাট্রিক্সের, তখন দেখবো। তাহলে এটা মনে রাখো, তাহলে তোমাকে হচ্ছে এই যে এটা করা লাগবে না। এআই অনেকে হচ্ছে তোমার সলভ করতে যাবে, গুণ করতে যাবে দুইটা ম্যাট্রিক্স, কিন্তু তুমি তো জানো ভাই যে এই ম্যাট্রিক্সের সাথে আই গুণ থাকা মানে কি হচ্ছে, এই ম্যাট্রিক্সটাই থাকবে। আচ্ছা, এরপরে যে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স, এই যে লাস্ট ক্লাসে একটু বলছিলাম হয়তো, এ ইনভার্স ওয়ান মানে কি, এ এর বিপরীত ম্যাট্রিক্স। এটা কিন্তু বীজগণিতের মতো না, এই চ্যাপ্টারের জন্য অ্যাকচুয়ালি। যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইনভার্স ওয়ান মানে এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স ওয়ান হবে এ এর বিপরীত ম্যাট্রিক্স। তো কোনো একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ আকারে থাকে, দেখো এ ইন্টু এ ইনভার্স ওয়ান আছে, তাহলে সেক্ষেত্রে একক ম্যাট্রিক্স হবে, আই হবে। বীজগণিতের ক্ষেত্রে কি হয়, এক্স ইন্টু এক্স ইনভার্স ওয়ান কত হয়, 1, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু 1 হবে না, এক্ষেত্রে এই যে 1 এর মতো দেখো, মনে রাখতে পারো 1 এর মতো হচ্ছে আই, এক্ষেত্রে হচ্ছে আই হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। যে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ করি
তাহলে আমরা আই পাবো। এখানে আরেকটা জিনিসও লেখা আছে, দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু নর্মালি মনে করো হচ্ছে এ আর বি দুটো ম্যাট্রিক্স আছে। তুমি যদি এ বি গুণ করো আর যদি বি এ করো, তাহলে তো দুইটা হচ্ছে তোমার বীজগাণিতিক ক্ষেত্রে যদি ধরো দুইটা সমান হওয়ার কথা, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা সমান না, এর অবস্থানটা ফিক্সড। এ যদি আগে থাকে তাহলে যে রেজাল্ট আসবে, এ যদি পরে যায় সেই রেজাল্টটা যেটা আসবে যেটা ভিন্ন হবে, মানে এ বি আর বি এ সেম না। ঠিক আছে, কিন্তু কোন একটা ম্যাট্রিক্স যদি তুমি গুণ করো এবং তার বিপরীত ম্যাট্রিক্সের সাথে আগে পরে যেটাই থাক, দুই ক্ষেত্রেই আয় আসবে। এই জন্য দেখো এখানে এটা আগে আছে, এ ইনভার্স ওয়ান পরে আছে, আর এখানে দেখো এ ইনভার্স ওয়ান আগে আছে, এটা পরে আছে, দুই ক্ষেত্রে কিন্তু আয় আসবে। বুঝছো? তাহলে জাস্ট এইভাবে মনে রাখবা যে যে কোনো একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, অবস্থান আগে পরে যা ইচ্ছে হোক, গুণ করলে সেটা একক ম্যাট্রিক্স আসবে। ক্লিয়ার? আমাকে বলো তো সবাই, একক ম্যাট্রিক্স সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। এরপরে আমরা আসি শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে, দেখো নাম্বার 10। শূন্য ম্যাট্রিক্স, আচ্ছা এটা তো বুঝাইছি, সম্পূর্ণ তো এটা ক্লিয়ার না। আই এর অর্থ হলো এন বাই এন ক্রমের একক ম্যাট্রিক্স, এখানে এন এর ভ্যালু হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, যে 1 2 3 এরকম আর কি। আই টু মানে হচ্ছে 2 বাই 2 ক্রমের একক ম্যাট্রিক্স এরকম। আচ্ছা, তো শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো নাম দেখে বোঝা যাচ্ছে যে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি জিরো সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, বা জিরো ম্যাট্রিক্স অথবা হচ্ছে নাল ম্যাট্রিক্স। এটা অনেকে নুল বলে, নুল না কিন্তু এটা নাল। এটা ভেক্টরে পাবা, ভেক্টরে একটা প্রকারভেদ আছে, নাল ভেক্টর। অ্যান্ড সম্ভবত নাল ভেক্টরের গুরুত্ব আছে, এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, খ নাম্বার এসে থাকে যে নাল ভেক্টরের গুরুত্ব কি কি। হ্যাঁ, তো জিরো আর নাল ভেক্টরটা হচ্ছে দেখো সকল ভুক্তি শূন্য হবে, এবং প্রকাশক চিহ্নটা জিরো কিন্তু একটু গাঢ় করে, এটা হচ্ছে বোল্ড করে লেখা আছে, এটা গাঢ় করে শূন্যটা হয়, অনেক ক্ষেত্রে গাঢ় দেয় না। তো বোঝা যায় যে এক পাশে ম্যাট্রিক্স থাকলে আরেক পাশেও ম্যাট্রিক্স হবে, এটা বোঝা যায় আর কি। আচ্ছা, তাহলে শূন্য ম্যাট্রিক্সটা কি হবে? সকল ভুক্তি জিরো। তাহলে মনে করো আমি এখানে যদি একটা শূন্য ম্যাট্রিক্স লিখি, এই যে 0 0 0 0, এই যেটা হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স। আবার এখানে কিন্তু বলা নাই যে বর্গ ম্যাট্রিক্স হবে কিনা, সেটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স বাদে অন্য কিছু হতে পারে, আয়তাকার ম্যাট্রিক্সও হতে পারে কিন্তু। এই যে 0 0 0 0 0 0, এই যে এটাও কিন্তু একটা শূন্য ম্যাট্রিক্স। মানে এক কথায় আকার যা ইচ্ছে হোক না কেন, ম্যাট্রিক্সের যদি সমস্ত ভুক্তি শূন্য হয় সেক্ষেত্রে সেটা হবে শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে দেখো নাম্বার 11। 11 12 13 এই তিনটা সেম টাইপের। প্রথমটা ভালো মতো বুঝলে বাকিগুলো বুঝতে পারবা, একই টাইপের আর কি। সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। সমঘাতী বা আইডেম্পোটেন্ট, দেখো ইংলিশ টার্মগুলো কিন্তু জানা লাগবে। আমি যখন তোমাদের পরীক্ষা নিব 1.1 যখন কমপ্লিট হয়ে যাবে, তখন যে পরীক্ষা নিব, তখন দেখা যাচ্ছে আমি সমঘাতী নাও বলতে পারি, আমি বলবো যে হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কিনা, এটা একটা ম্যাট্রিক্স দিব, বলবো এটা আইডেম্পোটেন্ট কিনা, এটা প্রুফ করে দেখাবো। এরকম থাকবে কিন্তু ইংলিশ টার্মগুলো দিয়ে কোশ্চেন হতে পারে। অ্যান্ড শুধু আমি দিব এরকম না, এটা বোর্ডে এসে থাকে, অ্যাডমিশনেও এরকম এসে থাকে ইংলিশ টার্মগুলো। আচ্ছা, তো এটার ক্ষেত্রে হচ্ছে কি মনে রাখবো, দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে এবং শর্ত হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু এ। এটা খুব ভালো মতো মনে রাখো, এটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু এ হবে। মানে কি এ স্কোয়ার মানে কি? একে দুইবার গুণ করো, তাই না? তো যদি দুইবার গুণ করো, এ ম্যাট্রিক্স যেটা ছিল সেটা সমানই আসবে। বুঝছো? একটা ম্যাট্রিক্স আছে এ, তুমি এ ইন্টু এ করলা, মানে এ স্কোয়ার বের করলা, এ স্কোয়ার বের করার পর দেখলা এ চলে আসছে, তাহলে সেটাকে আমরা বলবো, ওই এ ম্যাট্রিক্সকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই স্কোয়ার কেমনে করবো, গুণ কিভাবে করতে হয়, সেটা নেক্সট ক্লাসে শিখবো আমরা। আপাতত ওইটা মাথায় নেওয়া দরকার, ওটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। তুমি জাস্ট এতটুকু মনে রাখো যে সমঘাতী ম্যাট্রিক্স মানে কোনো একটা ম্যাট্রিক্সের স্কোয়ার করে সেই ম্যাট্রিক্সটাকেই পাবো, মানে সেক্ষেত্রে ওই ম্যাট্রিক্সটাকে সমঘাতী বলবো। তাহলে এই যে শর্ত সংক্ষেপে এ স্কোয়ার সমান এ, এটা মনে রাখবা, এ স্কোয়ার সমান এ মানে সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো 4 - 1 12 - 3, চেহারাটা একটু দেখে রাখতে পারো। এই কোশ্চেনটাই মানে অপশনে বেশি থাকে, এই ম্যাট্রিক্সটা অপশনে বেশি থাকে। আচ্ছা, এরপরে দেখো সমঘাতী। এটার একটা শর্টকাট আছে। মনে করো ভুক্তিগুলো হচ্ছে এই যে এ বি সি ডি, এরকম চারটা ভুক্তি আছে। পজিশনগুলো একটু দেখো, এ বি সি ডি, প্রধান কর্ণ বরাবর হচ্ছে এডি, আর গৌণ কর্ণ বরাবর হচ্ছে সিবিএস। এই ম্যাট্রিক্সটা সমঘাতী হবে যদি শর্টকাটটা দেখো বিসি সমান, বিসি কি জিনিস একটু খেয়াল করো, ম্যাট্রিক্সের দিকে তাকাও, দেখো বিসি হইতেছে গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে। 2/2 এর ক্ষেত্রে, 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্টকাট সমঘাতী হবে কিনা সেটা শর্টকাট হচ্ছে বিসি ইকুয়ালস টু, বিসি মানে কি, গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে, এই যে দেখো বি এবং সি আছে গৌণ কর্ণ বরাবর, এই দুটা গুণ করে দিব, সমান এ মাইনাস এ স্কোয়ার। এ মাইনাস এ স্কোয়ার মানে কি, দেখো প্রথম ভুক্তি যেটা সেটা হচ্ছে এ, এটা থেকে এটার স্কোয়ারটা বাদ দিব,
ঠিক আছে, এই যে a মাইনাস a স্কোয়ার। আবার আরেকটা দেখো পড়ে আছে যে কোনাই d, এটা d মাইনাস d স্কোয়ার করবো। এই তিনটা ভ্যালু যদি সমান হয় সেক্ষেত্রে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলতে পারবো সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, অনেক ক্ষেত্রে এই শর্টকাটটা একটু বড় হয়ে যায়, শর্টকাট করতে একটু সময় লেগে যায় আর কি। সেক্ষেত্রে স্কিপ করতে পারো, তোমার কাছে যদি মনে হয় এটা করে দ্রুত করা যাবে এমসিকিউ করতে পারো, জাস্ট জেনে রাখো আর কি। হ্যাঁ, তো আমরা যদি একটু দেখাই, দেখো এই যে হচ্ছে ম্যাট্রিক্সটা এখানে লিখছি উদাহরণস্বরূপ, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে শর্টকাটটা যদি একটু দেখাই, দেখো বিসি আছে, বিসি মানে কি গৌণ কর্ণ বরাবর যারা থাকে। তো এখানে গৌণ কর্ণ বরাবর কে কে আছে, আমরা একটু শর্টকাটটা চেক করতে যাচ্ছি। হ্যাঁ, শর্টকাটটা একটু চেক করতে যাচ্ছি। দেখো গৌণ কর্ণ বরাবর কে কে আছে, 12 আর হচ্ছে -1, এই দুটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে -12। তারপরে কি হতে হবে বলতো, a মাইনাস a স্কোয়ার, এ মানে কি প্রথমে যেটা থাকে 1 1 অবস্থানে, তাই না? কত আছে 4। দেখো তো 4 মাইনাস a মাইনাস a স্কোয়ার করতে হবে, তাই না? তাহলে 4 মাইনাস 4 স্কোয়ার, এটা করে কত আসতেছে, এটা 16। দেখো 4 মাইনাস 16 কত হবে, -12। তারপরে দেখো d মাইনাস d স্কোয়ার, ডি কোনটা ছিল, একদম লাস্ট অবস্থানে, একদম কোনায় আর কি, 2/2 এর ক্ষেত্রে এই যে 2 2 অবস্থানে। আচ্ছা, এখানে দেখো -3 আছে, তাহলে -3 থেকে কি করবা, -3 হোল স্কোয়ারটা বিয়োগ করবা, কত হবে, এটা 9 হবে। তাহলে -3 -9 -12। দেখো তিনটাই সমান আসছে, এই যে তিনটাই সমান হলে কি হবে, সমঘাতী। তার মানে এটা দেখো একটা সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে শর্টকাটটা এখানে কি হলো, আমি তোমাকে প্রুফ করে দেখালাম যে শর্টকাট আমাদের ঠিক আছে। সমঘাতী ম্যাট্রিক্স বুঝতে পারছো সবাই? সমঘাতী বুঝছো কিনা একটু রেসপন্স করো। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া ওকে, বুঝতে পারছি। এরপরে দেখো নাম্বার 12 শূন্যঘাতী ম্যাট্রিক্স, নীলপোটেন্ট ম্যাট্রিক্স। নামগুলো একটু খেয়াল করো, এই যে ঘাতি ঘাতি ঘাতি, তিনটাই কিন্তু ঘাতি আছে, এই জন্য বললাম এই তিনটা একটা স্লাইডে রাখছে। দেখো একটু চাপাচাপি হয়ে গেছে, তারপরেও একটা স্লাইডে রাখা ট্রাই করছি। শূন্যঘাতী বা শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপোটেন্ট, নামটা ইম্পর্টেন্ট, মনে রাখো নীলপোটেন্ট ম্যাট্রিক্স। এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হবে এবং a টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0 হবে। শর্তটা হচ্ছে a টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0, যেখানে n এর ভ্যালু হচ্ছে ন্যাচারাল নাম্বার n আর কি, ক্যাপিটাল n। এই যে n ইজ এলিমেন্ট অফ ক্যাপিটাল n, যদি সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, এটা কি জিনিস আমি পরে দেখাচ্ছি। তাহলে a টু দি পাওয়ার n সমান 0 হবে, এটা মনে রাখো। একটা উদাহরণ দেওয়া আছে। এখন মনে করো এই যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে যেটা, এটা মনে করো আমি স্কোয়ার করলাম, সাপোজ এই স্কোয়ার করলাম, শূন্য ম্যাট্রিক্স পেলাম, ঠিক আছে। আবার এ কিউব করলাম, শূন্য ম্যাট্রিক্স পেলাম মনে করো। আবার a টু দি পাওয়ার 4 করলাম, শূন্য ম্যাট্রিক্স পেলাম। তাহলে এক্ষেত্রে সর্বনিম্ন, দেখো বলা আছে না এখানে যে n ইজ এলিমেন্ট অফ n, যদি সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, দেখো এটা স্কোয়ার করে শূন্য ম্যাট্রিক্স পাইছি, কিউব করেও 0, তারপরে পাওয়ার 4 করেও 0 আসছে। তাহলে এক্ষেত্রে এটাকে পাওয়ার যেটা সব থেকে কম থাকবে, সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখো এই যে 2 আছে না, e টু দি পাওয়ার দেখো 2 সমান 0 আসছে, এটাকে আমরা বলবো 2 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। 2 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। এই যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। বুঝতে পারছো সবাই এই টপিকটা, বুঝছো কিনা? শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে নীলপোটেন্ট কি হবে, তাহলে a টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0। এখন যদি একাধিকটা শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে তোমাকে কোশ্চেনে বলতে পারে এটা কত সূচকের শূন্যঘাতী হবে। দেখবে সব থেকে ছোট যে নাম্বারটা থাকবে, এই যেখানে লিখে দেওয়া আছে সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা, ঠিক আছে। এখানে 2 3 4 তিনটা সমানে 0, কিন্তু এটা হবে সবচেয়ে ছোট যেটা, সেটা হচ্ছে তত সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে এ হচ্ছে 2 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার হইছো। এর পরবর্তী টপিক দেখো অভেদঘাতী বা উদ্ঘাতী। অভেদঘাতী বা উদ্ঘাতী অথবা ইনভলিউটরি ম্যাট্রিক্স। ইনভলিউটরি ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে এবং শর্ত হচ্ছে a স্কোয়ার ইকুয়ালস টু i হবে। এটা মনে রাখবা, a স্কোয়ার ইকুয়ালস টু i, মানে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি স্কোয়ার করে একক ম্যাট্রিক্স পাও, সেটাকে বলবো অভেদঘাতী বা উদ্ঘাতী ম্যাট্রিক্স। নাম দেখে বোঝা যাচ্ছে, দেখো অভেদঘাতী, ঘাতী মানে যে পাওয়ার 2 হয়েছে, ঘাত 2, আর অভেদ মানে তুমি ম্যাট্রিক্সটা পাবো অভেদক ম্যাট্রিক্স, এই যে i। ওকে, এইভাবে মনে রাখতে পারো। এই যে এখানে যেমন হচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো a ইকুয়ালস টু 2 - 3 1 - 2। তুমি যদি এটা স্কোয়ার করে দাও, তুমি যদি হচ্ছে এখানে a স্কোয়ার করো, তাহলে এটা হচ্ছে একটা এই ম্যাট্রিক্সটা পাবা 0 1 1 0 0 1। আর এটা কিন্তু একটা একক ম্যাট্রিক্স, দেখো a স্কোয়ার সমান এই যে প্রধান কর্ণ বরাবর 1 1, এটা 0 0। কিভাবে হলো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, গুণ কিভাবে হলো। এটা আসবে, জাস্ট ধরে নাও। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? দেখো এটাকে আমরা লিখতে পারি i2, তাই না?
একটা একক ম্যাট্রিক্সের জন্য আই, আর মাত্রা দেখো 2/2, এই জন্য I2। এই টপিকটা বুঝছো কিনা সবাই? অভেদঘাতী বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে, আস্তে আস্তে আমরা ইম্পর্টেন্ট টাইপের গুলোর দিকে যাচ্ছি আর কি। এরপর নাম্বার 14 হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দুইটা নামই মনে রাখতে হবে, বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ফার্স্টে এই চিহ্নটা একটু দেখো। এই যে এ ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স তোমাকে বের করতে বললো, তো এ ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সে প্রকাশ করা হবে এ টু দি পাওয়ার স্মল টি, অথবা এ টু দি পাওয়ার ক্যাপিটাল টি, অথবা এ প্রাইম দ্বারা। তিনটা চিহ্ন, স্মল টি, এর পাওয়ার স্মল টি, অথবা ক্যাপিটাল টি, অথবা প্রাইম। ঠিক আছে? তাহলে এই যে এ টু দি পাওয়ার টি থাকা মানে মনে করবা এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। বি টু দি পাওয়ার টি থাকা মানে মনে করবা বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। আর প্রাইম থাকলো সেম। আচ্ছা, এই বিম্ব ম্যাট্রিক্স কিভাবে বের করবো? তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্স থেকে তুমি বিম্ব ম্যাট্রিক্স বের করবে। দেখো যে সারি যাবে কলামে অথবা কলাম যাবে সারিতে। এই লাইনটা ইম্পর্টেন্ট, মনে রাখো। সারি যাবে কলামে অথবা কলাম যাবে সারিতে। আচ্ছা, আমি লাস্ট টপিকগুলোর কোয়েশ্চেন প্যাটার্ন মনে হয় বলতে ভুলে গেছি। দেখো, একক বা অভেদক ম্যাট্রিক্স এটা তো বোঝালাম ইন ডিটেলসে। এই যে সমঘাতী ম্যাট্রিক্স, তোমাকে এখানে বলতে পারে রিটেন কোশ্চেন যদি আসে, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, মনে করো এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, বলো প্রমাণ করো যে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তখন তুমি হচ্ছে এটার স্কোয়ার করবা, স্কোয়ার করে দেখবা এইটাই আসতেছে, তখন তুমি বলবা অতএব এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স, যেহেতু স্কোয়ার করে এটাই আসছে। কারণ শর্তের মধ্যে আমরা পড়ছি এ স্কোয়ার সমান এ, মানে ওটাকে স্কোয়ার করলে আগের ওই পুরো ম্যাট্রিক্সটা ব্যাক আসবে। ওকে। আচ্ছা, আর যদি এমসিকিউ তে আসে তুমি শর্টকাট ইউজ করতে পারো, আবার লং কাট করেও করতে পারো, তবে এখানে সবগুলো ভুক্তি বের করা লাগে না এমসিকিউ এর ক্ষেত্রে। এটা আমি দেখাবো এমসিকিউ যখন আমি ক্লাস নিব ওয়ান শট আকারে, বা টোটাল একসাথে একটা মাস্টার সিরিজ দেওয়ার ইচ্ছা আছে তোমাদেরকে। তো তখন এই এমসিকিউ গুলো কিভাবে দ্রুত সলভ করা যায় সেটা আমি দেখাই দিব। শর্টকাট ইউজ করতে পারো, সমস্যা নাই এখানে। তারপরে শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমাকে প্রুফ করতে বলতে পারে যেটা হচ্ছে নিচে এই এই ম্যাট্রিক্সটা শূন্যঘাতী কিনা, এটা চেক করো। তো সেক্ষেত্রে তুমি পাওয়ার ফার্স্ট হচ্ছে স্কোয়ার করো, পাওয়ার 2 দিবা, তারপরে হচ্ছে 3 দিবা, 4 দিবা, এরকম দেখবা। ঠিক আছে? এই টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু আবার ন্যাচারাল নাম্বার, যে কোনো এন এর ভ্যালু যে কোনো একটা ন্যাচারাল যদি শূন্য পেয়ে যাও, শূন্য ম্যাট্রিক্স পেয়ে যাও, তাহলে ওখানে স্টপ হয়ে যাবে, আর বের করার দরকার নেই। তাহলে এটা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তারপরে অভেদঘাতী ম্যাট্রিক্স কি হবে? স্কোয়ার সমান আই, মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটার স্কোয়ার করবা, দেখবা একক ম্যাট্রিক্স আসবে, তাহলে বলবো যে ওই ম্যাট্রিক্সটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে আসলে বিম্ব ম্যাট্রিক্স। এটা একটা বড় ম্যাথের মধ্যে লাগে অ্যাকচুয়ালি, শুধু এই কোশ্চেন আসে না, মানে এটা দিয়ে যে এটা বিম্ব ম্যাট্রিক্স বের করো, কারণ এটা একদমই সহজ। তার মেইন কনসেপ্টটা কি? সারি আর কলামটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাই না? সারি যাবে কলামে অথবা কলাম যাবে সারিতে, যে কোনো একটা জিনিস করবা, কিন্তু এতে বা আছে মাঝে। সারিগুলোকে কলামে দিয়ে ফেলবো, অথবা সবগুলো কলামকে সবগুলো সারিতে দিবা। হ্যাঁ, সবগুলো করতে হবে, কিন্তু তুমি যদি সারি চেঞ্জ করে দাও, তার মানে সবগুলো সারিকে সবগুলো কলামে দিতে হবে। আবার যদি কলাম চেঞ্জ করো, কলামগুলো সবগুলো সারিতে চলে যাবে। একটা এখানে উদাহরণ আছে, দেখো। একটা ম্যাট্রিক্স আছে, মনে করো এ, এটার আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব, মানে এ টু দি পাওয়ার টি বের করব। তাহলে কি দেখলাম? আমরা সারিগুলোকে কলামে দিয়ে দিব, অথবা কলামগুলোকে সারিতে দিব, যে কোনো একটা কাজ করব। মনে করো সারিকে কলামে দিব, তাহলে 1 নম্বর সারিতে কে কে আছে? 4 1 5, তাহলে এটা চলে যাবে কোথায়? 1 নম্বর কলামে, এই যে 4 1 5। 2 নম্বর সারিতে কে কে আছে? দেখো 3 2 9, এটা চলে যাবে 2 নম্বর কলামে। সরি, 2 নম্বর কলামে আছে 3 2 9, এটা চলে যাবে 2 নম্বর সারিতে, 3 2 9। তাহলে বুঝতে পারছো, কলামকে আমরা সারিতে দিয়ে ফেলছি। ঠিক আছে? এই যে 1 নম্বর কলাম 1 নম্বর সারিতে, 2 নম্বর কলাম 2 নম্বর সারিতে। আবার কেউ যদি কলাম দিয়ে সারি দিয়ে চিন্তা করতা, যে আমি 1 নম্বর সারিকে 1 নম্বর কলাম বরাবর দিব, দেখো তাও একই হয়েছে। দেখো 1 নম্বর সারি কত? 4 3, দেখো এটা 1 নম্বর কলামে চলে যাবে, যে 4 3। 2 নম্বর সারি কত? 1 2, এটা দেখো 2 নম্বর কলামে, যে 1 2। 3 নম্বর সারি কত? 5 9, এটা দেখো 3 নম্বর কলামে চলে গেছে, যে 5 9। তার মানে তুমি যে কোনো একটা কাজ করবা, সবগুলো সারিকে কলামে কনভার্ট করে ফেলবো, অথবা কলামকে সারিতে কনভার্ট করে ফেলবো, যে কোনো একটা। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, এখানে যেটা আছে, এই ম্যাট্রিক্সের মাত্রা যদি m/n হয়, তাহলে এ টু দি পাওয়ার টি এর মাত্রা হবে n/m, মানে উল্টা। কিভাবে হচ্ছে দেখো, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স আছে এখানে, এটার মাত্রাটা কত বলো তো আমাকে? এই ম্যাট্রিক্সের মাত্রা কত? কেউ একজন রেসপন্স করো। এই ম্যাট্রিক্সের মাত্রাটা কত? 3/2। 3/2। দেখো তিনটা সারি, এই যে একটা দুইটা তিনটা, আর দুইটা কলাম, তাহলে 3/2। আর এ টু দি পাওয়ার টি এর মাত্রা কত? 2/3। 2/3। উল্টায় গেছে না? এর মাত্রা যেটা ছিল,
এ টু দি পাওয়ার টি এর মাত্রা কি চেঞ্জ হয়ে গেছে না, উল্টাই গেছে জাস্ট। এখানে ছিল 3/2, এ টু দি পাওয়ার টি এর ক্ষেত্রে কত হয়েছে 2/3, জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটা এখানে বলা আছে যে এ ম্যাট্রিক্সের মাত্রা যদি m/n হয় তাহলে এ টু দি পাওয়ার টি এর মাত্রাটা হবে n/m। মানে ট্রান্সপোজ করলে বা বিম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাত্রাটা ইন্টারচেঞ্জ হয়ে যায়, সারি চলে যায় কলামে, কলাম চলে আসে সারিতে। ক্লিয়ার সবাই? এমসিকিউতে আসতে পারে, তোমাকে জাস্ট এইটাই বলবে, এই লাইনটা দিয়ে এমসিকিউ আসতে পারে, বুঝছো? এই লাইনটা দিয়ে এমসিকিউ আসতে পারে যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাত্রা যদি m/n হয় তাহলে এ টু দি পাওয়ার টি এর মাত্রা কত হবে। অথবা আরো একটু কমপ্লেক্স করতে পারে, সামনে হচ্ছে আমরা পড়বো যোগ বিয়োগ দিয়ে মাত্রাটা চাইতে পারে। তার মধ্যে এই কনসেপ্টটা লাগবে যে ট্রান্সপোজ করলে মাত্রাটা কি হয়, ইন্টারচেঞ্জ হয়ে যায়। বুঝছো কিনা সবাই? রেসপন্স করো। জি ভাইয়া। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এখান থেকে আরো কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন থাকতে পারে। দেখো শর্টকাট আছে অনেকগুলো, এই শর্টকাটগুলো আমাদের লাগবে। এক নম্বরে যেটা আছে দেখো, মনে করো একটা ম্যাট্রিক্স আছে এ, এ ট্রান্সপোজ করছি তাহলে এ টু দি পাওয়ার টি, দেন যে ম্যাট্রিক্সটা পাইছি সেটাকে আবার ট্রান্সপোজ করছি, তাহলে পূর্বের এ ম্যাট্রিক্সটাই ব্যাক পাবা। ক্লিয়ার? মানে দুইবার ট্রান্সপোজ করলে তুমি পূর্বের প্রথম ম্যাট্রিক্স যেটা থাকবে ওইটাই ব্যাক পাবা। বুঝতে পারলা? একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলাম, একটা ম্যাট্রিক্স পাবো, ওই ম্যাট্রিক্সে দিয়ে আবার ট্রান্সপোজ করি, সেম পূর্বের ম্যাট্রিক্সটাকে পাবো। এই যে এ কে ট্রান্সপোজ করলে এ টু দি পাওয়ার টি, এ টু দি পাওয়ার টি করে তো একটা ম্যাট্রিক্স পাইলা, ওইটাকে যদি আবার ট্রান্সপোজ করো, এই যে হোল টু দি পাওয়ার টি যদি করো আবার, সেক্ষেত্রে পূর্বের এই ম্যাট্রিক্সটাকে ব্যাক পাবা। তারপরে 2 নম্বর দেখো, এ প্লাস মাইনাস বি হোল টু দি পাওয়ার টি, মানে কি এ আর বি ম্যাট্রিক্স যোগ করা হয়েছে অথবা বিয়োগ করা হয়েছে, এন্ড সম্পূর্ণ রেজাল্টটা আমি কি করছি, ট্রান্সপোজ করে দিছি। তো সেক্ষেত্রে তুমি যদি আলাদা করে ট্রান্সপোজ করে যোগ বা বিয়োগ করতা, সেম রেজাল্ট আসতো। মনে করো তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে এ আর বি, দুইটা ম্যাট্রিক্স আছে মনে করো এ আর বি, তুমি কি করলে একসাথে যোগ করলো অথবা বিয়োগ করলো, যে কোনো একটা করতে করতে পারো, সমস্যা নেই, দুই ক্ষেত্রে সেম। যোগ অথবা বিয়োগ করার পরে ট্রান্সপোজ করলা, ওকে, যে রেজাল্টটা আসলো তুমি যদি আলাদা করে ট্রান্সপোজ করে যোগ বা বিয়োগ করতা, সেম রেজাল্ট আসতো। সেটাই বলা আছে এখানে ফর্মাল ভাষায়, ম্যাথের ভাষায় আর কি, যে একসাথে যোগ বিয়োগ যদি আগে করে নিয়ে ট্রান্সপোজ করো, আর তুমি যদি আলাদা করে ট্রান্সপোজ করে তারপরে যোগ বা বিয়োগ করো, দুইটাই সেম আসবে। এরপরে নাম্বার 3 দেখো, এ বি হোল টু দি পাওয়ার টি, আমি শুরুতেই বলছিলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি আর বি এ সেম না, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও দেখো এ বি হোল টু দি পাওয়ার টি সমান এই যে বি টু দি পাওয়ার টি ইন্টু এ টু দি পাওয়ার টি, এটাই ফিক্সড। তুমি যদি এখানে এ টু দি পাওয়ার টিটা আগে লিখো তার মানে এটা ভুল। ক্লিয়ার? মানে পরেরটা আগে আসবে, এটা ফিক্সড, এই যে বিটা এখানে আগে আসবে, বি টু দি পাওয়ার টি ইন্টু এ টু দি পাওয়ার টি। দুইটা ম্যাট্রিক্স যদি গুণ আকারে থাকে এবং সম্পূর্ণটার মিলাই যদি ট্রান্সপোজ করতে হয়, কি হবে, পরের ট্রান্সপোজটা আগে আসবে, মানে এই যে বিটা পরে আছে না, তাহলে বি টু দি পাওয়ার টি আগে বসবে, তারপরে হচ্ছে এ টু দি পাওয়ার টি। এটা কিন্তু আগে বসতে পারবে না। কেন বসতে পারবে না? কারণ এটা বীজগণিতের মতো না, ম্যাট্রিক্সের গুণটা বীজগণিতের গুণের মতো না। এই জন্য এ বি কে তুমি বি এ লিখতে পারবে না, ঠিক আছে? এ বি কে এ বি লিখতে হবে, যার যার জায়গা ঠিক থাকবে। আচ্ছা, 3 নাম্বারটা যদি বসে থাকো, এরপরে আসো নাম্বার 4, কে হোল টু দি পাওয়ার টি। দেখো কে টু দি পাওয়ার টি ইন্টু এ টু দি পাওয়ার টি এরকম হতো নর্মাল সেন্সে চিন্তা করলে। এখানে বলা হচ্ছে কে হচ্ছে একটা ধ্রুবক, মানে কে ম্যাট্রিক্স না। এই ট্রান্সপোজটা কার কোন ক্ষেত্রে শিখলাম দেখুন, এটার নামটা কি, এই টাইপটার বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, ওকে, যে ট্রান্সপোজ বা বিম্ব করা, এটা কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো কে তো এখানে ম্যাট্রিক্স না, কে বলেছে একটা কনস্ট্যান্ট, মনে করো 5, সাপোজ কে এর ভ্যালু 5, কি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই জন্য কনস্ট্যান্ট তো ভাই ট্রান্সপোজ হয় না। এই জন্য কনস্ট্যান্টের মধ্যে সামনে বসে থাকবে, ওটা কোনো ট্রান্সপোজ হবে না। ট্রান্সপোজ হবে কার, ম্যাট্রিক্সে। ক্লিয়ার? এই জন্য দেখো এই যে কে হোল টু দি পাওয়ার টি সমান কে ইন্টু এ টু দি পাওয়ার টি। কে এর উপরে টি কেন হলো না? কারণ কে তো ভাই কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাই না? ধ্রুবকের তো ট্রান্সপোজ হয় না, ট্রান্সপোজ হয় কার, ম্যাট্রিক্সে। এই জন্য কে ইন্টু এ টু দি পাওয়ার টি। এই 4টা শর্টকাট সবাই বুঝতে পারছো কিনা? এমসিকিউ এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে শিওর একটা এমসিকিউ আসবে ইনশাল্লাহ। বুঝতে পারছো কিনা সবাই? একটু রেসপন্স করো। মুখস্থ রাখা যাবে না কিন্তু ভাই, মুখস্থ রাখা যাবে না। এই যে দেখবা আমি পড়াচ্ছি, একবার হয়ে গেল, বাসায় তুমি হচ্ছে পিডিএফ থেকে নোট করবা, একবার হয়ে যাবে, তারপরে আবার রিভাইজ দিবা, বাসায় তো একবার পড়বা, তাই না? 10-15 মিনিট হলেও তো পড়বা। কতবার হয়ে যাচ্ছে, এখানে তো 3-4 বার হয়ে যাচ্ছে। সেই জিনিস কিন্তু মুখস্থ করা না। তারপরে আবার ম্যাথ করতে যে আমরা প্রুফ করবো এই জিনিসগুলো, তোমাকে ম্যাট্রিক্স দেওয়া থাকবে দুইটা, প্রমাণ করতে বলবে এই যে এটা সমান এটা, মনে করো, তখন কি আবার মনে চলে আসবে না?
সো জিনিসগুলো আমরা মুখস্থ করবো না, একদমই মুখস্থ করবো না, জাস্ট ফিল করবা, বুঝে বুঝে পড়বা আর কি। একটু রেসপন্স করো সবাই, শর্টকাট গুলো বুঝছো কিনা। জি ভাইয়া বুঝেছি। ওকে, আচ্ছা পরবর্তী টপিক হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। দেখি ক্লাসে কারা কারা আসো। আচ্ছা দেখো, নাম্বার 15, প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স, দুইটা নাম মনে রাখতে হবে, প্রতিসম বা সিমেট্রিক। এই ক্ষেত্রে তোমার একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আবার মেইন শর্তটা হচ্ছে আমার a টু দি পাওয়ার t ইকুয়ালস টু a। এটার মিনিং কি? a টু দি পাওয়ার t ইকুয়ালস টু এটার a, এটার মিনিং কি? মানে a টু দি পাওয়ার t মানে হচ্ছে a এর ট্রান্সপোজ, তাহলে a এর ট্রান্সপোজ করে পূর্বের a ম্যাট্রিক্সটা ব্যাক পাইছি, তাই তো? এই ক্ষেত্রে তুমি এটাকে বলতে পারবা, a কে বলতে পারবা একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে প্রতিসমর ক্ষেত্রে বা সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি শিখলাম? যে a টু দি পাওয়ার t সমান a হবে, মানে কি? যেটা দেওয়া থাকবে এটা ট্রান্সপোজ করবো, দেখবো ওই ম্যাট্রিক্সটা ব্যাক আসতেছে কিনা, যদি আসে সেটা হচ্ছে প্রতিসম। ক্লিয়ার? এন্ড লাস্ট ক্লাসে ওই যে আমি একটা টাইপের সময় লিখে দিয়েছিলাম সম্ভবত কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যে প্রতিসম ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স ওয়ান কাইন্ড অফ, কারণ ওটা ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটা আসতো। তুমি দেখতে পারো আজকে তো এটা সম্পূর্ণ পড়াই দিব আর কি, আরো ইন ডিটেলস যা কিছু আছে তো এটা রিলেট করতে পারবা যে ওখানে ছোট করে কেন প্রতিসম লিখে দিয়েছিল। আচ্ছা, বা শর্টকাট দিয়ে রিলেট করা যায়, ওটা দেখবা বাসায় আজকে এটা পড়ানোর পরে। তাহলে প্রতিসমর ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? যে ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটা ব্যাক আসবে। তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, মনে করো রিটেন কিভাবে আসবে আমি একবারে বলে দিচ্ছি। মনে করো একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা বললো তোমাকে এটা প্রতিসম কিনা চেক করো, এই ম্যাট্রিক্সটা প্রতিসম কিনা। তাহলে কি করতে হয়? প্রতিসমের ক্ষেত্রে আমরা শর্ত কি জানি? ট্রান্সপোজ করে দিতে হয়, দেখতে হয় ওই ম্যাট্রিক্সটা ব্যাক আসতেছে কিনা। তাহলে এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে আমরা কি করব, কি বের করবো বলো তো? এ টু দি পাওয়ার টি বের করবো, তাই না? এ টু দি পাওয়ার টি বের করবো। এ টু দি পাওয়ার টি মানে কি? ট্রান্সপোজ করে দেওয়া। ট্রান্সপোজ মানে কি? সারিগুলোকে কলামে দেওয়া অথবা কলামগুলোকে সারিতে দেওয়া, যে কোনো একটা। মনে করো এখানে 1 নম্বর সারিকে আমি 1 নম্বর কলাম বরাবর দিব, তাহলে 1 নম্বর সারি কত? -2 3 1। তারপরে 2 নম্বর সারি 2 নম্বর কলাম বরাবর 3 4 6। 3 নম্বর সারি দেখো 3 নম্বর কলাম বরাবর যাবে -1 6 -5। এই যেটা হচ্ছে এ টু দি পাওয়ার টি বা এ এর ট্রান্সপোজ। তো এ টু দি পাওয়ার টি বের করার পর যেটা পাইছে দেখো হুবহু এটার মতো না? খেয়াল করো, -2 3 -1, এই যে -2 3 -1 3 4 6 3 4 6, তারপরে -1 6 -5। আচ্ছা -1 এটা মিললো না যে, একটু ভুল হয়েছে দেখো কোথাও। আমরা কি করতেছিলাম? 1 নম্বর সারিটা 1 নম্বর কলামে দিয়েছি, তাই না? তাহলে -2 3 -1, এই যে এখানে -1 হবে। খেয়াল করো এখানে একটু ভুল করছিলাম। 1 নম্বর সারিটা আমরা কি করবো? 1 নম্বর কলাম বরাবর দিব, তাহলে -2 3 -1, এই যে 2 নম্বর সারিটা 2 নম্বর কলাম বরাবর, 3 নম্বর সারিটা 3 নম্বর কলাম বরাবর। অথবা তুমি উল্টাভাবে ভাবতে পারো, এই যে 1 নম্বর কলামকে 1 নম্বর সারি বরাবর দিছি, ওকে, তারপরে এই যে 3 নম্বর কলামটা 3 নম্বর সারি বরাবর। আচ্ছা, এটা তো পারার কথা এখন। তো দেখো এটা এটা সেম না? ট্রান্সপোজ করার পর এই ম্যাট্রিক্সটা হুবহু পূর্বের ম্যাট্রিক্সের মতো চলে আসছে। তাহলে এ টু দি পাওয়ার টি সমান অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? এই যে এই ম্যাট্রিক্সটা মানে কি? পূর্বের এই ম্যাট্রিক্সটাই। তার মানে এ টু দি পাওয়ার টি করে আমরা কি পাইলাম? এ পাইলাম। তার মানে অতএব এ একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার কিনা সবাই? রেসপন্স করো তো। এখন যদি ম্যাথ আসছে তোমার রিটেনে এই টাইপের, যে দেখাও যে এই ম্যাট্রিক্সটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, পারবো না? জাস্ট ট্রান্সপোজ করে দিবা, দেখবা পূর্বের ওই ম্যাট্রিক্সটা ব্যাক আসতেছে কিনা। যদি আসে তাহলে অতএব ওটা প্রতিসম ম্যাট্রিক্স। বুঝতে পারছো সবাই? হ্যালো, হ্যাঁ জি প্রতিসমটা ভাই। বুঝতে পারছো কিনা? ওকে, ঠিক আছে। দেখো এখন আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে আমরা শর্টকাট দেখে বলে দিতে পারি, যে শর্টকাটটা জেনে রাখো, এটা দেখেই তুমি বলে দিতে পারবে, এত কিছু করা লাগবে না তোমাকে। এই যে প্রধান কর্ণের দুপাশের অনুরূপ ভুক্তিগুলো সেম হবে, প্রধান কর্ণের দুই পাশের অনুরূপ ভুক্তিগুলো সেম হবে। প্রধান কর্ণ কোনটা? প্রধান কর্ণ হচ্ছে এই যে এখান থেকে এটা, তাই না? তাহলে এই দুই পাশের অনুরূপ যে ভুক্তিগুলো আছে, এটা দেখো এই থ্রি আর এই থ্রি, দেখো দুইটা সেম না? এই দুটো অবস্থান সেম। আমি কালার ইউজ করি ভিন্ন ভিন্ন, যেন তোমরা ভালো মতো রিলেট করতে পারো। এরপরে দেখো এই কোনায় যে আছে -1, এই কোনায় সেই -1। তারপরে আবার দেখো এখানে যে 6 আছে, এই যে এখানে 6। অবস্থানগুলো দেখছো? প্রধান কর্ণের দুই পাশের অনুরূপ ভুক্তি সেম, এই যে 3 3, এই কোনা এই কোনা, -1 -1, এই যে 6 6। এইটা দেখে আমি বলে দিতে পারবো এটা প্রতিসম কিনা।
তাহলে এখন থেকে তোমাকে আমি যদি যে ম্যাট্রিক্সে দিই না কেন, দেখেই বলে দিতে পারবো না যে এটা প্রতিসম কিনা। জাস্ট প্রধান কর্ণ বরাবর তাকাবা, প্রধান কর্ণের দুই পাশের এই যে এটা অনুরূপ গুলো, এটা তারপরে এই দুই কর্নারে, তারপরে এই দুইটা সেম কিনা, সেম থাকলেই তারা প্রতিসম। তাহলে এখন দেখো এত কিছু কিন্তু কিচ্ছু করা লাগবে না, জাস্ট দেখবা অপশন গুলো তাকাবা, প্রধান কর্ণ এটা, তাহলে এই দুইটা সেম থাকবে, দেখবো 3 3, মনে করে যে 3 আছে, দেখো 7 আছে, তার মানে আর গুলো বাকিগুলো চেকই করবে না, তুমি খ নম্বর অপশনে চলে যাবা, এরকম করে আবার চেক করতে করতে যাবা। এরকম যদি কতে যদি আনসারটা পেয়ে যাও, তাহলে কি অনেক টাইম সেভ হলো না তোমার? এই জন্য শর্টকাটটা অনেক ইম্পর্টেন্ট। মনে রাখো যে প্রধান কর্ণের দুই পাশের অনুরূপ ভুক্তিগুলো সব সেম থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আচ্ছা এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখি। দেখো এখান থেকে এই যে 6, এই 6 এর অবস্থানটা কত বলো তো? মানে কয় নাম্বার সারি কয় নাম্বার কলামে অবস্থিত? 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। 3 2, তাই না? এটাকে আমরা কি লিখতে পারি তাহলে? A 3 2। 3 নাম্বার সারি, দেখো এই যে 3 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম। এখন এই 3 2টাকে ইন্টারচেঞ্জ করো, 2 3 লিখো। 3 2, এই যে A 3 2, এটার ভ্যালু কত? 6। এখন আমি সারি কলামটা যদি ইন্টারচেঞ্জ করি, 2 3 যদি নিই, 2 3 মানে কি 2 নম্বর সারি 3 নম্বর কলাম, দেখবে হুবহু 6 পাবো। দেখো 2 নম্বর সারিতে যদি যাও 3 নম্বর কলাম, এই যে দেখো 6 আছে। সেম ভাবে এখানে তুমি হচ্ছে 1 2 করো, 1 2 তম ভুক্তি বের করো, 1 2 তম ভুক্তি বের করো। 1 2 কত? 1 নম্বর সারি 2 নম্বর কলাম, এই যে 3, 1 2 তম ভুক্তি হচ্ছে 3। এবার উল্টায় দাও, 2 1 করো, মানে 2 নম্বর সারি 1 নম্বর কলাম করো, এই যে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এখানে দেখাচ্ছি দুইটা সেম। তার মানে আমরা এখান এখান থেকে এরকম একটা শর্টকাট নিয়ে আসতে পারি না? মনে করো এই যে এখান থেকে দেখো আমরা লিখতে পারি aij ইকুয়ালস টু, কি করতেছিলাম আমরা বলতো? উল্টায় দিচ্ছিলাম। সেক্ষেত্রে কি হচ্ছিল? সমান হচ্ছিল। এই যে aij সমান aji, বুঝছো কিনা? মানে কি, সারি আর কলামটা যদি উল্টাই দিই, দুইটা ভুক্তি সেম হয়ে যাচ্ছে। আমি যদি 2 3 তম ভুক্তি বের করি, যেটা আসবে 3 2 তম করলেও সেম সেটাই আসবে। ক্লিয়ার? তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে aij সমান aji, অনেক বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা আসে যে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স। তোমাকে এরকম ম্যাট্রিক্স আকারে দেওয়া থাকতে পারে, তাহলে তো শর্টকাট মনে রাখলে পারবা, ইজিলি পারবা। অনেক সময় তোমাকে এরকম দেওয়া থাকতে পারে, এটা তোমাকে মনে রাখতে হবে যে প্রতিসমের ক্ষেত্রে আমি যদি সারি কলামটা উল্টাই দিই, ভুক্তিটা সেম পাওয়া যায়। যেমন এই যে এখানে 3 2তম ভুক্তি যেটা পাইলাম 6 হলো। আবার আচ্ছা এটা আমি বের করতে ভুলে গেছি, এই যে দেখো 2 3তম করব, তাহলে 2 নম্বর সারি কোথায়? এই যে এটা। 3 নম্বর কলাম কোনটা? এই যে এটা। তাহলে এটার অবস্থান কত? A 2 3। তাহলে A 3 2 6 পাইলাম, আবার A 2 3 কত পাইলাম? 6 পাইলাম। তার মানে সারি আর কলামটা যদি ইন্টারচেঞ্জ করে দিই, ভুক্তির ভ্যালু সেম থাকতেছে। এই জন্য দেখো ভুক্তিটাকে আমরা সমান লিখেছি। কোন ক্ষেত্রে? যখন সারি কলাম ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে AI যে সমান AJI। আশা করি ক্লিয়ার। রেসপন্স করো একটু, শর্টকাটটা বুঝছো কিনা ভাইয়ারা? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, প্রত্যেকটা টপিকের দেখো কোনো কিছু বাকি থাকতেছে না আশা করি। ক্লাসে যদি তোমার মনোযোগ 100% থাকে, তাহলে ইনশাল্লাহ এখানেই তুমি হচ্ছে সম্পূর্ণ বুঝে যাবা। এরপরে তোমার বাকি কাজটা হচ্ছে মনে রাখা, মানে একটু রিভাইজ দেওয়া বারবার। একবার দেখে যদি মনে থাকে তাহলে তো মানে জিনিসগুলো অনেক সহজ হয়ে গেল, তাই না? এতটা সহজ হতো না, একটু দেখতে হবে। কিন্তু তোমার কাজ হচ্ছে ক্লাসে তুমি বুঝতেছো কিনা প্রপারলি, যা কিছু আছে এর মনে করো মানে নারী নক্ষত্র যা কিছু আছে ইন ডিটেলসে তুমি বুঝতে পারতেছো কিনা, এরপরে বাকি কাজটা হচ্ছে তোমার। ওকে, আচ্ছা এরপরে আসো, এটা আমরা প্রতিসম পড়লাম। এরপরে দেখো বি প্রতিসম বা বক্র প্রতিসম। নামটা দেখো, বি প্রতিসম অথবা বক্র প্রতিসম অথবা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আগেরটার উল্টা। আগেরটা কি পাইছিলাম? এটা বর্গ ম্যাট্রিক্স, দুইটাই বর্গ ম্যাট্রিক্স হবে অবশ্যই। A টু দি পাওয়ার T সমান A পাইছিলাম প্রতিসমের ক্ষেত্রে। বি প্রতিসমের ক্ষেত্রে জাস্ট সামনে এখানে মাইনাস আসবে। বি প্রতিসমের ক্ষেত্রে জাস্ট এখানে মাইনাস আসবে, এই যে A টু দি পাওয়ার T সমান কত? -A। তো চলো আমরা একটা চেক করি, এই যে এখানে যে ম্যাথটা আছে, এখানে দেখো যে এই ম্যাথটা দেওয়া আছে, এ সমান এখানে একটা ম্যাট্রিক্স আছে। তো এইটা মনে করো তোমার রিটেন প্রশ্নে আসছে যে এটা বি প্রতিসম কিনা চেক করো। তাহলে কি করবো আমরা? এই যে এই শর্তটা স্যাটিসফাই করতেছে কিনা দেখবো, তাই না? এটা ট্রান্সপোজ করে দিব, দেখবো মাইনাস এই ম্যাট্রিক্সটা আসতেছে কিনা। তো চলো আমরা চেক করি এটা। এ দেওয়া আছে, তাহলে আমরা ফার্স্টে হচ্ছে A টু দি পাওয়ার T বের করতে হবে। A টু দি পাওয়ার T কত আসবে বলো তো? A টু দি পাওয়ার T মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ, তাহলে 1 নম্বর সারিকে 1 নম্বর কলাম বরাবর দিও। তাহলে 1 নম্বর সারি কত? 0 3 4, 0 3 4। 2 নম্বর সারিকে
2 নম্বর কলাম বরাবর -3 0 7। 3 নম্বর সারিকে 3 নম্বর কলাম বরাবর দাও, -4 -7 -4 -7 আর হচ্ছে 0। এই যে এটা যেটা পাইলাম এটা হচ্ছে a এর ট্রান্সপোজ বা a⁴t। এর সামনে একটা মাইনাস লাগে কিন্তু, তাই না? তো চলো আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে দেখি কি আসতেছে। মাইনাস কমন নিয়ে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা যদি a এর মতো হয়ে যায় তখন আমরা সেটাকে a কে বলবো বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। মাইনাস কমন দিলাম, মাইনাস কমন নেওয়া মানে কি প্রত্যেকটা ভুক্তির থেকে মাইনাস কমন নেওয়া। ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে প্রত্যেকটা ভুক্তির সাথে মাইনাস কমন নেওয়া, ঠিক আছে? আর নির্ণায়কের ক্ষেত্রে মাইনাস কমন নেওয়া মানে যে কোনো একটা সারি বা একটা কলামের সাথে কমন নেওয়া। এই জিনিসটা মনে রাখো। নির্ণায়কের ক্ষেত্রে নির্ণায়ক পদে গেলে অনেকে গুলায় ফেলে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে সবগুলো ভুক্তির সাথে একটা করে মাইনাস হয়ে যাবে, সবার থেকে মাইনাস কমন নিচ্ছে, এটা বোঝাবে। আর এটা যদি নির্ণায়ক হতো তাহলে যে কোনো একটা বা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর মাইনাস কমন নেওয়া বোঝাতো। ওকে, ওটা আমরা নির্ণায়কে পড়বো, ওটা আপাতত মনে রাখা দরকার নেই। আপাতত বুঝো মাইনাস কমন মানে সবার সাথে মাইনাস কমন নেওয়া। তাহলে জিরোর সাথে মাইনাস কমন দিলে কি হবে, এখানে -0 হয়ে যাবে, তাই না? -0 + 0 তো একই কথা। তারপর এখানে দেখো -3, এটা যদি মাইনাস কমন নিয়ে কত হবে, শুধু 3। তারপরে দেখো -4, মাইনাস কমন নিলে শুধু 4। তারপরে দেখো এটা 3 আছে, তাহলে মাইনাস কমন নিলে কত, -3। তারপরে এটা দেখো 0 আছে, তারপরে -7 থেকে যদি মাইনাস কমন নাও তাহলে 7। তারপরে দেখো 4 7 আছে, তাহলে 4 থেকে মাইনাস কমন দিলে -4, এটা হচ্ছে -7। আর তারপর এটা দেখো 0 আছে। দেখো মাইনাস কমন দিলে এই জিনিসটা আছে, সবার সাথে দেখো মাইনাস কমন গেছে। ঠিক আছে কিনা একটু চেক করো। 4 7, এটা 3 7। মাইনাস কমন নিয়ে এটা আসছে। এখন দেখো তো আমাকে একটু রেসপন্স করো সবাই। এই যে ম্যাট্রিক্সটা আসলো 0 3 4 -0 7, যে 0 3 4 -3 0 7, তারপরে হচ্ছে -4 -7 0। এই যে -4 -7 0 হুবহু এ ম্যাট্রিক্সের মতো না? এই যে মাইনাস বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা আসলো এখানে, এটা হুবহু এ ম্যাট্রিক্সের মতো দেখো। তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে এ দ্বারা রিপ্লেস করে দিতে পারি। তাহলে এই যে এটা সমান কি হবে, -a। তাহলে দেখো a⁴t সমান কি আসলো, -a। অতএব এ একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এটা হচ্ছে রিটেনের প্রসিডিউর, দেখো একদম সোজা। জাস্ট এই শর্তটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন শর্টকাট আছে, দেখো এটারও শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে প্রধান কর্ণের সকল ভুক্তি 1 হবে স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে। প্রধান কর্ণের সবগুলো ভুক্তি, সরি 1 না 0 হবে, সবগুলো ভুক্তি 0 হবে এবং প্রধান কর্ণের দুপাশের অনুরূপ ভুক্তিগুলো সেম হবে, আগের মতোই সেম হবে, বাট সাইনটা এখানে ভিন্ন। মানে একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ, একটা নেগেটিভ হলে একটা পজিটিভ। ক্লিয়ার? আগেরটা কি ছিল, জাস্ট প্রধান কর্ণের দুই পাশের অনুরূপ ভুক্তিগুলো সেম। আর এখানে প্রধান কর্ণের দুই পাশের অনুরূপ ভুক্তিগুলো সেম থাকবে, বাট চিহ্নটা জাস্ট উল্টা হবে। এই যে আগেরটা কি ছিল প্রতিসম, আর এটা হচ্ছে বক্র প্রতিসম, নাম দেখেই বিপরীত মনে হচ্ছে না? তো এই জন্য কি হবে, চিহ্নটাও একটা প্লাস হলে একটা মাইনাস, একটা প্লাস হলে একটা মাইনাস, একটা মাইনাস হলে একটা প্লাস, এরকম। ওকে। আর একটা হচ্ছে প্রধান কর্ণের সমস্ত ভুক্তিগুলো 0 হবে এই ক্ষেত্রে। মনে রাখো, এটা থেকে কিন্তু প্রতিবার কোশ্চেন আসে। এই বক্র প্রতিসম এবং প্রতিসম, এই দুইটা টাইপ অনেক অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউতে কোশ্চেন এসে থাকে, মনে করো তুমি হচ্ছে একাডেমিক পরীক্ষা দাও, কলেজের পরীক্ষা দাও, এইচএসসি দাও, অ্যাডমিশন বলো, সব ক্ষেত্রে এসে থাকে বিপরীত, এই যে প্রতিসম আর বিপ্রতিসম, এই দুইটা টাইপ থেকে এসে থাকে। তুমি এমসিকিউতে আসলে রিটেনের প্রসিডিউর তো বললাম এটাই, যদি এমসিকিউতে আসে তাহলে দেখেই বলে দিতে পারবা। ফার্স্টে চেক করবা কোনটা, যে প্রধান কর্ণ বরাবর 0 কিনা। প্রধান কর্ণ বরাবর 0 কিনা, দেখো প্রধান কর্ণ বরাবর 0 আছে, তাই না? এই যে দেখো প্রধান কর্ণ বরাবর কিন্তু সবগুলো 0। ওকে, এবার তুমি দেখবা দ্বিতীয় শর্ত যেটা, যে অনুরূপ দুই পাশের অনুরূপ ভুক্তিগুলো, প্রধান কর্ণের দুই পাশের অনুরূপ ভুক্তিগুলো সেম বাট চিহ্ন বিপরীত কিনা, একটু চেক করো। চলো আমরা একটু চেক করি এই জিনিসটা। দেখো এটা হচ্ছে -3 আর এটা হচ্ছে +3, তার মানে ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস সমান হতে হবে কিন্তু। এটা -3, এটা মনে করো 5 আসে, তাহলে কিন্তু হবে না ভাই, দুইটা সমান হতে হবে বাট চিহ্নটা বিপরীত। আচ্ছা, তারপরে যদি আমরা চেক করি, দেখো এটা কত, -4, এটা দেখো +4। তারপরে এটা দেখো -7, এটা হচ্ছে প্লাস। তাহলে বুঝলা, জাস্ট অনুরূপ ভুক্তিগুলো, দুই পাশের অনুরূপ ভুক্তিগুলো সেম বাট চিহ্নটা বিপরীত। এই যে -3 +3, +4 -4, -7 +7, এরকম। তাহলে দেখেই বলে দিতে পারবা না এখন, যদি এই টাইপের এমসিকিউ আসে যে নিচের কোনটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স, জাস্ট নজর দিবা এখানে, ম্যাথের দৃষ্টিতে নজরটা দিবা। ম্যাথের দৃষ্টিতে সুনজর দিলে অটোমেটিকলি তুমি এটা মোটামুটি 10 সেকেন্ডের মধ্যে বৃত্ত ভরাট করে ফেলতে পারো। মানে বৃত্তটা ভরাট করতে যতটুকু সময় লাগে, খুব বেশি আবার তাড়াহুড়ো করা যাবে না, কারণ এই টাইপের এমসিকিউ গুলো ভাই সবাই পারবে।
এই টাইপের গুলো সবাই পারবে। পারা জিনিসগুলো যদি ভুল করে তাহলে তোমার চান্স মিস হয়ে যায় বা নাম্বার কাটা যায় আর কি। সো অ্যাডমিশনের ক্ষেত্রে পারা জিনিস ভুল করা যাবে না। যেটা সবাই পারে ওই জিনিস তোমাকে কোনো ক্রমেই ভুল করা যাবে না, নাহলে চান্স মিস হয়ে যাবে। না পারা জিনিস মিস করলে কোনো সমস্যা নেই, ওটা সবাই মিস করবে। হ্যাঁ, ওটা যদি তুমি পারো তোমার র্যাঙ্কটা আগাবে, কিন্তু পারা জিনিস যদি ভুল করো তাহলে সমস্যা। আচ্ছা, তাহলে শর্টকাটটা আশা করি বুঝতে পারছো। অ্যান্ড আমি এখানে কালারিং পেন করে সুন্দর মতো বুঝাই দিচ্ছি। দেখো এই যে এটা লাল লাল, দুইটা সেম বাট চিহ্নটা বিপরীত। দুটা পিঙ্ক কালারের দেখো, দুটা সেম চিহ্নটা বিপরীত। এটা দুটা গ্রিন কালার দিয়ে দেখাইছি। আচ্ছা, এখান থেকে আমরা ওই টাইপের একটা শর্ত বের করতে পারি কিনা একটু চেক করি, চলো। যে কোনো একটা অবস্থান বলো তো, যেমন হচ্ছে -7 এর ক্ষেত্রে যদি ধরি আগেরটার মতোই, -7 এর ক্ষেত্রে মনে করো এই -7 এর অবস্থানটা কত বলো তো? 3 2 না? 3 নম্বর সারি 2 নম্বর কলাম। তাহলে A32 এর ভ্যালু কত? -7। এখন তুমি যদি এটা উল্টায় দাও, মানে 3 2 না লিখে A23 যদি লিখো, তাহলে দেখবো +7 পাবা। হ্যাঁ, তুমি চেক করো একটু। এই টুটাকে আগে লিখবে, ঠিক আছে? 2 3 নিবো, A23। A23 মানে কি? 2 নম্বর সারি 3 নম্বর কলাম। এই যে 2 নম্বর সারি এটা, 3 নম্বর কলাম হচ্ছে এই যেটা, এই যে। তুমি খেয়াল করছো? যদি আমি উল্টাই দিচ্ছি, ভ্যালু সেম থাকতেছে বাট চিহ্নটা বিপরীত। A32 এর ভ্যালু পাইছিলাম -7, আর 2 3 করলে পাচ্ছিলাম কত? শুধু 7। বুঝলা? তাহলে শর্তটা আমরা কি লিখতে পারি বলো তো? কেউ বলতে পারবা শর্তটা কি লিখতে পারবো এখান থেকে? আগেটার সাথে রিলেট করো। জাস্ট চিহ্নটা বিপরীত, দুইটাই ভ্যালু কিন্তু সেম আসছে। A32 করে যেটা আসছে A23 করে সেম আসছে, বাট চিহ্নটা বিপরীত। তাহলে শর্তটা কি লিখতে পারবো এক্ষেত্রে? কেউ একজন বলো তো দেখি, কে পারে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখো বোর্ড প্রশ্নে আসা একটা কোশ্চেন। এক্ষেত্রে শর্তটা হবে, এখানে লিখি, হ্যাঁ, এই যে দেখো AI যে আমরা যদি ইন্টারচেঞ্জ করে দিই, মানে যেটাকে যদি আগে লিখি আইটাকে পরে লিখি, জাস্ট সামনে একটা কি হচ্ছে? মাইনাস হচ্ছে। দেখো তুমি 3 2 করো -7, 2 3 করো কত? +7। তার মানে ভ্যালু সেম থাকতেছে, জাস্ট একটা পজিটিভ একটা নেগেটিভ। এই জন্য দেখো এখানে আমরা নেগেটিভ চিহ্ন দিচ্ছি। নেগেটিভ চিহ্ন এখানে দিতে পারতাম, কোনো সমস্যা নেই, সেম। তাহলে AI যে সমান কি? -AJI। মনে রাখো, MCQ তে আসছে রিসেন্টলি, এটা হচ্ছে রিসেন্ট ইয়ারের কোশ্চেন। ভাই একটা কোয়েশ্চেন করব। বলো। 7 যদি 0 জায়গায় থাকতো তাহলে কি একটা বক্র প্রতিসম না, ম্যাট্রিক্স হতো? হতো না। হতো না, কারণ দেখো এই যে তুমি হচ্ছে ট্রান্সপোজ করে দেখতে পারো, মিলবে না। আবার এই যে প্রধান, এই যে শর্ত যেটা আছে, শর্টকাট, এটা তো দেখো প্রধান কর্ণের সমস্ত ভুক্তি 0 হওয়া লাগবে মাস্ট। যদি একটাও যদি শূন্য না থাকে, তবুও সেটা বক্র প্রতিসম হবে না। আর কোনো কোয়েশ্চেন? আর প্রতিসম বক্র প্রতিসমের ক্ষেত্রে শর্তটা ইজিলি মনে রাখা যায়। দেখো AI যে সমান AJI, আর বক্র প্রতিসমের ক্ষেত্রে জাস্ট একটা সামনে মাইনাস। এই দুইটা সেম টাইপের, এই জন্য দুইটা দেখো একই স্লাইডে রাখছি। এই দুইটা টপিক বুঝতে পারছো কিনা একটু রেসপন্স করো সবাই। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে। এর এর বাইরে আর কোনো কোশ্চেন হতে পারে না, বুঝছো? এই যে আমি তোমাকে এই দুটা টাইপ 5 মিনিট মনে করো লাগলো পড়াতে। 5 মিনিটে যা যা বলছি লিখছি, সবই তো লিখছি, ইম্পর্টেন্ট সবই লিখে দিচ্ছি। পরীক্ষা আসবে এরকম কিছু আমি জাস্ট মুখে বলে চলে গেছি, এরকম হবে না ইনশাল্লাহ। আমি স্লাইডে রাখবো, কারণ অনেক ক্ষেত্রে এমন হতে পারে মুখে বলছি ভুলে গেছি, তোমরা ভুলে গেছো, হতে পারে না? এই জন্য স্লাইডে রাখবো, যেন আমি পরীক্ষার পরে প্রুফ দিতে পারি। তুমি যখন বলবা ভাইয়া পরীক্ষা কমন পাই নাই, আমি তখন এই যে স্লাইড দেখাই দিব, এই যে দেখো আমি তো করাইছি, আমার তো দোষ নাই। তুমি পারো নাই, তার মানে তোমার প্র্যাকটিসের ল্যাকিং ছিল। প্র্যাকটিসে ল্যাকিং ছিল, আমি তো করাইছি ঠিক মতো। এন্ড ক্লাসের সময় তো ঠিকই কোনো কোয়েশ্চেন করো নাই বা চুপ ছিলা, মানে কি বুঝছো, তাই না? সো আমি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস সবই হচ্ছে স্লাইডে রাখবো। সো আমি যা কিছু বলছি এর বাইরে আসলে কোয়েশ্চেন হওয়ার মতো কিছু নাই। ওকে। তারপরে তোমরা অনেক রিসার্চ করবা, পড়াশোনা করবা, বিভিন্ন বই পুস্তক পড়বা তোমরা, তাই না? তুমি যতগুলো বই পড়বা, কত বই তো আমি এখন পড়বো না, আমি তো পড়ে আসছি সব। এখন তো তোমাদের সময়, তো তোমরা পড়বা, নতুন কিছু পেলে আমাকে বলবা, আমি তোমাদের থেকে শিখবো। ওকে। আমি কিন্তু সবসময় প্রস্তুত স্টুডেন্ট থেকে শিখতে। তোমরা নতুন নতুন প্রবলেম নিয়ে আসবা। হ্যাঁ, নতুন নতুন প্রবলেম এক্সপ্লোর করতে তো ভালো লাগে ম্যাথের ক্ষেত্রে। সেই জন্য তোমাকে প্রচুর পরিশ্রমী হতে হবে। আগে সহজ জিনিসগুলো পারতে হবে। সহজ জিনিস যদি তুমি পার করে কঠিন নিয়ে চলে যাও, এই যে মনে করো ম্যাট্রিক্সের 2টা ক্লাস করলাম, এবার যদি তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক হলো, সাপোজ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা খুললাম, আমি ভাইয়ার তো ক্লাস করে ফেলছি 2টা, এর কোশ্চেন ব্যাংকটা খুলে দেখি,
তাইলে এগুলো বেশি বাড়াবাড়ি হয়ে যায় আর কি। আবার মনে করো অনেকে চাইবে চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে দেখবে অনেকে চাইবে যে বাংলাদেশি রাইটার তো শেষ হলো, একটু বিদেশি রাইটার পড়ে দেখি। তো এগুলো বোকামি। আগে ভালো মতো সবগুলো শেষ করা উচিত। বেশ ধাপে ধাপে তোমাকে একটা চ্যাপ্টার শেষ করতে হবে। কিভাবে একটা চ্যাপ্টার ইফেক্টিভলি শেষ করতে পারবে এটা আমি একটা শর্ট ভিডিওতে একটা ডিসকাস করব। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, প্রতিটা সাবজেক্টের জন্যই, শুধুমাত্র ম্যাথমেটিক্স না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিশেষ করে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটার ক্ষেত্রে খুবই জরুরি যে কিভাবে একটা চ্যাপ্টার শেষ করা উচিত তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত। একাডেমিক লাইফেই, অ্যাডমিশনে না, অ্যাডমিশনে যেটা দিয়ে করবে সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে প্রিপারেশন নেবে, অ্যাডমিশন প্রিপারেশনটা টোটালি ভিন্ন। কিন্তু অ্যাডমিশনে যেন তুমি একটা মানে সবার থেকে আগায় থাকতে পারো, এই জন্য শুরু থেকেই, কলেজ লাইফের প্রথম দিন থেকেই কিভাবে একটা চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত মানে 100% কাভার করে পড়া যায়, এই নিয়ে ইনশাল্লাহ আমি একটা শর্ট ভিডিওতে ডিসকাস করবো তোমাদের সাথে। ওকে, ওটা আজকে না বলি। তো সবগুলো শেষ করার পরে তারপরে দেখা যাচ্ছে তুমি অ্যাডভান্স প্রবলেম এক্সপ্লোর করতে পারো, কোনো সমস্যা নাই। বাট সহজ জিনিস পারতে হবে আগে, আগেই কঠিনে যাওয়া যাবে না। এখন আমাকে এই ম্যাথটা বলো, অ্যান্সারটা বলো। ঢাবি 17-18 সেশনে আসা কোশ্চেন, খুবই একটা সহজ কোশ্চেন। আমার কথা কি শোনা যায়? স্লাইডে একটা কোশ্চেন আছে তোমাদের, এই দেখো একটা ম্যাট্রিক্স আছে, বলছে এটা বিপ্রতিসম হলে এক্স ওয়াই জেড এর ভ্যালু কত। ঢাকা ইউনিভার্সিটি 17-18 সেশনে আসা কোশ্চেন। পারবা না? একটু আগেই পড়াইছি, বিপ্রতিসম হলে এক্স ওয়াই জেড এর ভ্যালু কত। এই যে দেখো লেখা আছে, বিপ্রতিসম বা বক্রপ্রতিসমের ক্ষেত্রে প্রধান কর্ণের সমস্ত ভুক্তি কত হয়, 0 হয়। তাহলে এখানে দেখো প্রধান কর্ণ বরাবর এক্স ওয়াই জেড কোথায় আছে, এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে, তাহলে এক্স ওয়াই জেড কোথায় আছে, এই যে প্রধান কর্ণ বরাবর। তাহলে প্রধান কর্ণ বরাবর বক্র প্রতিসমের ক্ষেত্রে, যেহেতু বক্র প্রতিসম বলছে, তাহলে প্রধান কর্ণ বরাবর সমস্ত ভুক্তি কত হয়, 0 না। তাহলে এখানে এক্স এর ভ্যালু 0 আসবে, ওয়াই এর ভ্যালু 0 আসবে, জেড এর ভ্যালু 0 আসবে, তিনটাই 0 হবে। খুবই সহজ জিনিস, শর্টকাট মনে রাখলেই হয়ে যায়। আচ্ছা, এরপরে আসো উপম্যাট্রিক্স। আবার এখানে শোনো, এখানে কোশ্চেনটা কিন্তু আরেকভাবে চাইতে পারতো। মনে করো, এখানে আমি যদি আরেকটা সাব টাইপ কোশ্চেন বানাই, মনে করো এই ম্যাট্রিক্সটা আমি হুবহু এরকমই রাখবো, 0 x 2 1 0 -3 -2 3 0। এটা একটা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স, তোমাকে আমি বললাম এটা একটা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা বিপ্রতিসম বা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স। এটা বক্রপ্রতিসম হলে এক্স এর ভ্যালুটা কত হবে, বলতে পারবা এনিওয়ান? একটু আগে শিখাইছি যে বক্রপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো, বক্রপ্রতিসম বলা মানে তোমাকে বক্রপ্রতিসম সম্পর্কে যা কিছু আছে সবগুলো জানা লাগবে এখানে। ভাইয়া যে প্রধান মাইনাস কর্ণবর, হ্যাঁ বুঝি নাই। -1। হ্যাঁ -1, এই যে দেখো উপরেটা দেখে তো বোঝা যাচ্ছে, তাই না? আমি তো উপরেটা দেখে বানাইছি ম্যাথটা। এই যে দেখো, আবার যদি মনে করো এটা নাও দেওয়া থাকতো তবে তুমি কি করতা? বক্রপ্রতিসম মানেই হচ্ছে প্রধান কর্ণ বরাবর সমস্ত ভুক্তিগুলো শূন্য। এরপরে কি হয়, দুই পাশের অনুরূপ ভুক্তিগুলো সেম থাকে বাট চিহ্নটা বিপরীত হয়। তাহলে এক্স আছে আর এখানে 1 আছে, তাহলে এখানে কি হবে বলো তো? এক্স ইকুয়ালস টু, সেম থাকবে, 1ই থাকবে বাট সামনে একটা মাইনাস, মানে -1। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে -1। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে ইনশাল্লাহ এখন থেকে পারা যাবে, তাই তো? আশা করি পারবা। এরপরে দেখো নাম্বার 17, উপম্যাট্রিক্স বা সাবম্যাট্রিক্স। এটা ততটা আসে না পরীক্ষায়, তেমন দেখি নেই পরীক্ষায় আসতে এটাকে। দেখো, ইচ্ছে মতো সারি কলাম বাদ দিয়ে যা পাবা সেটা হচ্ছে উপম্যাট্রিক্স। মনে করো আমি এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বের করবো, তোমার যা ইচ্ছা সারি কলাম ইচ্ছে মতো বাদ দিবা, যেটা থাকবে সেটা হচ্ছে উপম্যাট্রিক্স। মনে করো এখান থেকে আমি এই যে 4 নম্বর সারি বাদ দিব, 3 নম্বর কলাম বাদ দিব, 3 নম্বর সারি বাদ দিব,
তাহলে কি থাকবে? 1 2 4 5, এই যে ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে ঘিরে দিবা, এটা হচ্ছে একটা এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। আবার মনে করো আমার ইচ্ছা হয়েছে 3 নম্বর সারি নিব না, 2 নম্বর সারি নিব না, 3 নম্বর সারি 2 2 3 4 একটা সারিও নিব না, আবার মনে করে কলামটা বাদ দিব, তো থাকলো কত? শুধু 1। তাহলে 1ও কিন্তু একটা এই ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স। তাহলে ইচ্ছে মতো সারি কলাম বাদ দিয়ে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হচ্ছে উপম্যাট্রিক্স। এরপরে আসো উলম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। অনেক ইম্পর্টেন্ট রিটেনের জন্য, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। শর্ত দেখো যে বর্গ ম্যাট্রিক্স হবে এবং a × a⁴ সমান i হবে, মানে কোন একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করে দিবা, তাহলে একক ম্যাট্রিক্স যদি পাও সেটাকে বলবা উলম্ব ম্যাট্রিক্স। সেটা বলা হয়েছে দেখো, সেটাই বলা হয়েছে এখানে যে a × a⁴ মানে a × a⁴ মানে কি? a এর ট্রান্সপোজ। তাহলে যেটা দেওয়া থাকবে সেটা ইনটু ওইটার ট্রান্সপোজ গুণ করে দিব, দেন একক ম্যাট্রিক্স পাবো। এন্ড গুণের ক্ষেত্রে আমি বলেছি এ বি ইজ নট ইকুয়ালস টু বি এ। ওকে, তো এই ক্ষেত্রে এই জন্য দেখো, যদি তুমি এখানে এটাকে আগে রাখো, a⁴ কে পরে রাখো, সেক্ষেত্রেও আই পাবা। আবার যদি a⁴ কে আগে রেখে এ কে পরে রাখো, সেক্ষেত্রেও আই পাবা। বুঝছো? দুই ক্ষেত্রে হচ্ছে আই পাবা। তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বলতে পারবো অর্থোগোনাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স। তাহলে সহজ ভাষায় মনে রাখবা, মুখস্থ করা যাবে না কিন্তু ভাই, মুখস্থ করলে ভুলে যাবা, বুঝে বুঝে পড়তে হবে এটা কি হয়েছে অ্যাকচুয়ালি। এখানে কোন একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করে একক ম্যাট্রিক্স পাইছি, সেক্ষেত্রে আমরা এটা বলবো উলম্ব ম্যাট্রিক্স। শেষ। এই যে a × a⁴ সমান i সমান a⁴ এইভাবে কিন্তু মনে রাখা যাবে না ভাই, এইভাবে মুখস্থ রাখলে তুমি কালকেই ভুলে যাবা। হ্যাঁ, আজকে তুমি 1 ঘন্টা ধরে মুখস্থ রাখো, 2 দিন পরেই ভুলে যাবা, এইভাবে মনে রাখা যাবে না। বুঝতে হবে অ্যাকচুয়ালি এখানে কি বলতেছে, এটার মিনিংটা কি। কোন একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করে দিলে একক ম্যাট্রিক্স পাওয়া যাবে। এন্ড এক্ষেত্রে a⁴ অথবা a মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে আগে রাখবা নাকি মেইন ম্যাট্রিক্সকে আগে রাখবা, এটা তোমার ব্যাপার। যে কোনো একটা আগে রাখো না কেন, দুই ক্ষেত্রেই আয় আসবে। হুম, দুই ক্ষেত্রে একক ম্যাট্রিক্স আসবে। তো সেক্ষেত্রে আমরা এই ম্যাট্রিক্সকে বলতে পারবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। একটা উদাহরণ দেওয়া আছে ত্রিকোণমিতি দিয়ে, যে cos x sin x মাইনাস sin x cos x, এটা একটা উলম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, উলম্ব হলো। এরপরে দেখো নাম্বার 19, ম্যাট্রিক্সের ট্রেস। এটা যদি টাইপের মধ্যে পড়ে না, তারপরেও রাখছি, বইতেও রাখছে তোমাদের। ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেসকে হচ্ছে অনেক সময় টি আর দিয়েও প্রকাশ করা হয়। মনে করো একটা ম্যাট্রিক্স আছে এ, তো বলবে তোমাকে হচ্ছে টি আর ব্র্যাকেটে এ, এটা ইকুয়ালস টু হোয়াট, তার মানে বোঝাবে এই ম্যাট্রিক্সের ট্রেস কত। ঠিক আছে, মনে থাকে যেন এটা। আচ্ছা, ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে প্রধান কর্ণে যতগুলো ভুক্তি থাকবে সবগুলো ভুক্তির যোগফল। এই লাইনটা লেখা আছে, বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিসমূহের যোগফলকে ট্রেস বলে এবং গুণফলকে মুখ্যপদ বলে। যোগফলকে ট্রেস আর গুণফলকে মুখ্যপদ। আরেকটা কর্ণ বাকি থাকলো, সেটা হচ্ছে মাধ্যমিক কর্ণ। এই যে মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফলকে মাধ্যমিক পদ বলে। গুলায় ফেলো না যেন, প্রথম লাইনটা বেশি ইম্পর্টেন্ট। প্রধান কর্ণ বরাবর যতগুলো ভুক্তি থাকবে সবগুলো ভুক্তির যোগফলকে ট্রেস বলবো আর গুণফলকে মুখ্যপদ। আর গৌণ কর্ণ বরাবর যত ভুক্তি থাকবে সবগুলোর গুণফলকে মাধ্যমিক পদ বলা হবে। মাধ্যমিক কর্ণ বরাবর যা থাকবে সবগুলোর গুণফলকে মাধ্যমিক পদ। আর মাধ্যমিক কর্ণের সবগুলোর যোগফল কি, ওটা তোমাদের বইতে নাই, নাই ওটা। ঠিক আছে, তাই আমরা মনে রাখবো মেইনলি যে প্রধান কর্ণ বরাবর, দুইটাই মনে রাখবা, কখনো প্যাচে এটা দিতে পারে, কারণ প্রথম লাইন থেকে কোশ্চেন প্রতি বছর এসে থাকে। হ্যাঁ, এই বছর মনে হলো এটা দিতেই পারে। তাহলে প্রধান কর্ণ বরাবর যতগুলো ভুক্তি থাকবে সবগুলো ভুক্তির যোগফলকে আমরা ম্যাট্রিক্সের ট্রেস বলি আর গুণফলকে মুখ্যপদ বলি। এখন আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা দাও, এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? দ্রুত, 5 সেকেন্ড সময়। এই ম্যাট্রিক্সের ট্রেস কত? অনেক কঠিন কোশ্চেন করে ফেললাম। ট্রেস মানে লেখা আছে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো যোগফল, তাহলে প্রধান কর্ণ বরাবর কোনটা আছে? এই যেটা 1 6 10, যোগ করে ফেলো। 1 + 6 + 10 17, শেষ। প্রধান কর্ণ বরাবর যারা থাকবে সবগুলোর যোগফল হবে ট্রেস। এরপরে দেখো, এখান থেকে আরেকটা টাইপের কোশ্চেন হতে পারে, ভিতরে তোমার হচ্ছে ট্রেসের জায়গায় এক্স এক্স এর ভ্যালু ট্যালু দিতে পারে, মানে আননোন ঢুকায় দিতে পারে। দেন বলবে ট্রেসের ভ্যালু এত হলে ওই আননোনের ভ্যালুটা কত। যেমন এখানে দেখো যে কোশ্চেনটা আছে, এই ম্যাট্রিক্সটার ট্রেস হচ্ছে 4, তাহলে এক্স এর ভ্যালু কত। তাহলে আমরা কিসের ভ্যালু বের করতে বলছি সেটা আমরা দেখবো না, যেটা দেওয়া আছে সেই জিনিসটা দেখবো। যে ট্রেস দেখো 4 আছে, ট্রেস কত? ট্রেস হচ্ছে 4।
এখন ট্রেস মানে কি? তুমি ট্রেস মানে কি জানো? যে প্রধান কর্ণের সমস্ত ভুক্তির যোগফল। মানে প্রধান কর্ণ বরাবর কে কে আছে? x2 তাই না? এই তিনটা না? x2 তাহলে ট্রেস মানে কি? প্রধান কর্ণের সবগুলো ভুক্তির যোগফল। তাহলে x+2x+2 এটা সমান কত দেওয়া আছে প্রশ্নে? 4। এখান থেকে তুমি এখন এক্স এর ভ্যালু বের করো। এক্স এর ভ্যালু কত হবে দেখো তো? এক্স আর 2x কত? 3x। 2 কে ডানে পাঠায় দাও, তাহলে 4 - 2 কত হবে? শুধু 2। আচ্ছা আমি ভেঙে ভেঙে করি, হ্যাঁ। দেখো এটা হচ্ছে x+2x, তাহলে 3x হবে। 3x ইকুয়ালস টু 4 - 2। দেন এখান থেকে এক্স ইকুয়ালস টু কত আসবে? 4 - 2 মানে কত? শুধু 2। আর দেখো 3x আছে, 3 কে ডানে পাঠায় দাও, ধরো এটার অ্যান্সার হচ্ছে 3/2। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে, সরি 2/3, 3/2 বলে ফেলছি, এটা 2/3। সবাই বুঝতে পারছো কিনা একটু রেসপন্স করো তো। সবাই বুঝিয়াছো কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আমার এতক্ষণ নেট প্রবলেম ছিল। আচ্ছা হতে পারে, এরকম হতে পারে নেট প্রবলেম, ওই জন্য অ্যান্সার পাই নাই আমি। বাট কোশ্চেনগুলো কিন্তু অনেক সহজ সহজ ছিল। আমি তো মানে কিছুটা হতাশ হয়েছিলাম। তো যাই হোক, হতে পারে অনলাইন, যেহেতু অনলাইন ক্লাস একটু প্রবলেম হতে পারে। আমার থেকে থেকে কথা সব বেঁধে যাচ্ছে আর দেখাও যাচ্ছে না স্ক্রিনে। আচ্ছা যদি নেট প্রবলেম থাকে তাহলে ক্লাসটা আবার দেখে নিও। যেখানে নেট প্রবলেম তুমি হচ্ছে দেখলে তো বুঝতে পারবা, অথবা ক্লাসটা হচ্ছে একটু 2x স্পিডে দেখলা, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু 2/3 আসলো। আচ্ছা এরপর নাম্বার 20 হচ্ছে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বা পিরিয়ডিক ম্যাট্রিক্স। দেখো এটার শর্ত হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স হবে এবং a⁴ k+1 = a হবে। ঠিক আছে, a⁴ k+1 = a হবে, এবং k এর ভ্যালুটা হচ্ছে এখানে ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 5 এরকম হতে পারে, হ্যাঁ। আচ্ছা, এবং এক্ষেত্রে আমরা একে বলবো পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, এবং যার পর্যায়কাল হচ্ছে কে। মানে এই ফরম্যাটে যদি থাকে a⁴k+1 = a, এই ফরম্যাটে থাকলে একে তুমি পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বলতে পারবা, যার পর্যায়কাল হবে কে। ঠিক আছে, তাহলে এখন মনে করো এরকম আছে, a³ = a আছে, একটা ম্যাট্রিক্সের কিউব করে তুমি ওই ম্যাট্রিক্সটাই পাইছো। তাহলে তুমি এটাকে, আমি যদি বলি এখান থেকে পর্যায়কাল কত, কি করবা? এই ফরম্যাটে নিয়ে যাবা, a⁴k+1 = এই ফরম্যাটে নিয়ে যাবা, তাই না? তাহলে এই ফরম্যাটে নিয়ে গেলে কি দাঁড়াবে এটা বলো তো? a⁴2+1 এটা ইকুয়ালস টু a, তাই তো? তাহলে এখন কে এর জায়গায় কত আছে? 2 আছে, তাহলে পর্যায়কাল হচ্ছে 2। তাহলে পর্যায়কাল হচ্ছে 2। এন্ড দেখো এই যে a⁴2+1 = a হয়েছে, তাহলে এই ফরম্যাটে আসছে, অতএব আমরা এ কে কি বলতে পারি? পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বলতে পারি, যার পর্যায়কাল দেখো কে এর জায়গায় হচ্ছে 2 আছে, তাহলে পর্যায়কাল হচ্ছে 2। বুঝতে পারছো আশা করি। এখানে যদি এরকম থাকতো, মনে করো a⁴ = a, তাহলে পর্যায়কাল কত হতো বলো তো? এই যে এই ফরম্যাটে লিখতা a⁴k+1 = a, এই ফরম্যাটে লিখতা, তাহলে a⁴ = a, 4 কে কি লিখে যায়? 3+1, তাহলে কে এর জায়গায় কত? 3, তাহলে পর্যায়কাল হতো 3। মানে এই ফরম্যাটে লিখবা, কে এর ভ্যালু যেটা আসবে ওইটাই হবে পর্যায়কাল। আশা করি বুঝতে পারছো। এখন এখান থেকে তোমাদের জন্য আরেকটা কোশ্চেন, মনে করো এখানে যদি কে এর ভ্যালু 1 হয়, k=1 হলে এটা কি দাঁড়াবে বলো তো? a² = a না? কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা 1+1 2 হয়ে যাবে, মানে a² হয়ে যাবে, তাহলে a² = a পাচ্ছি। তাহলে কে এর ভ্যালু 1 হওয়া মানে কি? পর্যায়কাল 1 হওয়া। এন্ড a² = a মানে কি? একটু আগে আমরা পড়ে আসছি, দেখো a² = a হওয়া মানে ওই ম্যাট্রিক্সটা সমঘাতী হয়ে যাওয়া। এই যে দেখো, সমঘাতীর ক্ষেত্রে a² = a ছিল, ঠিক আছে? তাহলে আমরা a² = a পেয়ে গেলাম, তার মানে কি ম্যাট্রিক্সটা সমঘাতী হয়ে গেছে। তাহলে দেখো যখন কে এর ভ্যালু 1 তখন কি হচ্ছে? a² = a, মানে যখন পর্যায়কাল 1 তখন কি হচ্ছে? ম্যাট্রিক্সটা সমঘাতী হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই লাইনটা লিখতে পারি না এখন, যে পর্যায়কাল 1 হলে, এটা কি ম্যাট্রিক্স ছিল? পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়কাল 1 হলে পর্যাবৃত্ত ম্যাট্রিক্সটি কি হয়েছে বলতো? সমঘাতী হয়ে গেছে না? সমঘাতী হবে। এই লাইনটা মনে রাখো। দেখো যখন আমরা কে এর ভ্যালু 1 পাচ্ছি তখন a² = a চলে আসছে, তখন a² = a চলে আসছে।
তখন a স্কোয়ার সমান a চলে আসছে, এই জন্য আমরা কি করব, a স্কোয়ার সমান a মানে আমরা বলতে পারি সমঘাতী ম্যাট্রিক্স, আর k সমান 1 হওয়া মানে কি পর্যায়কাল 1 হওয়া। তাহলে পর্যায়কাল 1 হলে এই ম্যাট্রিক্সটা মানে পর্যাবৃত্ত ম্যাট্রিক্সটা কি হচ্ছে, সমঘাতী ম্যাট্রিক্সে কনভার্ট হচ্ছে। এমসিকিউতে আসতে পারে কিন্তু, এই পর্যায়কাল কত হলে একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স হয়ে যাবে। অ্যান্সার হবে কিন্তু 1। আচ্ছা, এরপরে আসো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, নাম দুইটাই জেনে রাখবা, ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, শূন্য হলে সিঙ্গুলার, এভাবে মনে রাখতে পারো এস দিয়ে, শূন্য হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, যেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। এখন নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় এটা এখন জানা দরকার নাই, জাস্ট এই দুইটা লাইন জেনে রাখো, আমাদের নেক্সট ক্লাসগুলোতে কাজে লাগবে। নির্ণায়কের ভ্যালু শূন্য আসতেছে কিনা এই জিনিসটা আমরা এখন দেখবো না, নির্ণয় কিভাবে বের করতে হয় এটা আমরা আরো 2-3টা ক্লাস পরে দেখবো। জাস্ট এতটুকু জেনে রাখো যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু শূন্য, ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে নির্ণায়কের ভ্যালু শূন্য। আর অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার মানে হচ্ছে শূন্য নয়, এই যে নন, শূন্য নয়, নন সিঙ্গুলার মানে হচ্ছে শূন্য নয়। ঠিক আছে, নন সিঙ্গুলার মানে শূন্য নয়, আর সিঙ্গুলার মানে হচ্ছে শূন্য। তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয়। এই হচ্ছে আমাদের টোটাল 22টা টাইপ, আমাদের আরো 4-5টা টাইপ বাকি আছে, ওইটা আমরা নেক্সট ক্লাসে করব। তো আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের এই পর্যন্তই। তো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ভাই আমার তো নেটওয়ার্ক প্রবলেম, অনেকটুকুই দেখতে পাই না, আমাকে আবার ক্লাসটা করা লাগবে, তারপরে যদি প্রবলেম হয় আপনাকে জানাবো ইনশাল্লাহ। ওকে, আর কারো কোনো সমস্যা আছে কিনা বলতে পারো, যে কোনো সমস্যা থাকলে বলতে পারো। আজকের ক্লাসের পরে তোমরা সুন্দর মতো আগের লেকচার যেখানে নোট করছো তারপরে লেকচার 2 দিয়ে ডেট দিয়ে সুন্দর মতো নোট করে ফেলবা। নোটের ক্ষেত্রে কালারিং পেন ইউজ করতে পারো, রিভাইসের ক্ষেত্রে মজা লাগে, মানে যত বেশি তুমি নোটটা সুন্দর করবা তোমার পড়তে তত বেশি ভালো লাগবে, রিভাইস দিতে তত বেশি ভালো লাগবে। আবার অনেকে চাইলে মানে অত রংচং নাও করতে পারো, সমস্যা নাই কোনো, তুমি বুঝতে পারলেই হবে। আর হাতের লেখা খুবই সুন্দর করে করতে হবে, অনেক টাইম দিয়ে করতে হবে। এখন করতেছো ফাইন, কোনো সমস্যা নাই, কিছু বলতেছি না, কিন্তু কলেজ শুরু হওয়ার পরে ওই জিনিসগুলোতে বেশি এফোর্ট দেওয়া যাবে না। ঠিক আছে, তোমার হাতের লেখা তুমি বুঝতে পারলেই হলো, ম্যাথে হাতের লেখা দিয়ে কোনো মার্কস নাই কিন্তু, কিন্তু নোটটা সুন্দর হলে পড়তে ভালো লাগে, এইটাই জাস্ট। তবে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় ভাই, নোট খুব বেশি হাতের লেখা মানে, একটা মনে করো তুমি হচ্ছে এই নোটটা তোমার নোট করতে মনে করো 20 মিনিট সময় লাগে, এবার তুমি সুন্দর মতো এরকম ফুল টুল আঁকায় মনে করো ওই যে টাইটেল গুলো মনে করো একটা সবুজ কালি একটা লাল কালি নীল কালি দিয়ে ফুল আঁকায় ডিজাইন করতেছো, দিয়ে 1 ঘন্টা লাগাচ্ছ, দরকার নাই তো। বাকি যে 40 মিনিট তুমি নষ্ট করলা ডিজাইন করতে, যে ওই 40 মিনিট তুমি রিভিশন দাও, নোটটা আরো 2-3 বার পড়ে ফেলো, এটা তোমার কাজে দিবে। হ্যাঁ, এই জন্য নোটটা জাস্ট তুমি বুঝতে পারলেই হলো, আর বাকিটা মানে অল্প সময়ের মধ্যে যতটা সুন্দর করা যায় এইভাবে করে নোটটা কমপ্লিট করে ফেলো। অ্যান্ড আজকের নোটটা তোমরা সায়েন্স ম্যানের পোস্ট করবা, নাম টাইটেল দিয়ে। অনেকেই পোস্ট করে নাই, তাদের ভুলও আমি ধরতে পারি নাই। যারা পোস্ট করছে আমি দেখছি এবং কমেন্টও করছি, যদি কোনো ভুল থাকে সেটা কমেন্টে আমি বলে দিয়েছি, অ্যান্ড ওই ভুল কিন্তু আশা করি ইন ফিউচার আর হবে না। আর যারা নোট পোস্টই করে নাই তাদের তো আমি দেখি নাই নোট তারা অ্যাকচুয়ালি কি করছে, অনেকে থাকে ভুল করছে। বিগত ব্যাচগুলোর ক্ষেত্রে অনেক পাইছে, অনেক ওস্তাদ কি করছে নিজের ইচ্ছে মতো এখানে উদাহরণ নিয়ে আসছে, অনেক কিছু নিজের ইচ্ছে মতো অ্যাড করছে প্রতিটা টাইপের ক্ষেত্রে। আমি তো দেখে পুরো অবাক, কিরে, অ্যান্ড প্রত্যেকটা ভুল, ভুল তো হবে স্বাভাবিক। তুমি চিন্তা করো সবেমাত্র এসএসসি শেষ করে একটা স্টুডেন্ট ইন্টারে আসছেন, এইটা এইসব ম্যাট্রিক্স তোমাদের ছিল না, ইংলিশ মিডিয়ামে আছে ওরা, এসএসসি লেভেলেই তোমাদের যে এসএসসি লেভেল ওদের লেভেলের সাথে যেটা মিল রেখে ওরা তোমাদের মতো এসএসসি লেভেলে পড়ে ফেলে এই জিনিসটা, ওরা ও লেভেলেই পড়ে ফেলে ম্যাট্রিক্স। তোমাদের তো নাই ভাই, এখন তুমি যদি নিজে তোমাদের নাই যে জিনিসটা হুট করে একটা ক্লাস করে উস্তাদি করে নিজে কিছু লিখতেছো ভিতরে, তাহলে তো ভুল করবাই। এই জন্য এখানে এক্সট্রা কোনো কিছু অ্যাড করবা না আপাতত। তুমি এই সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করে অনেকবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে গিয়ে বিভিন্ন বইতে দেখবা বিভিন্ন ট্রিক্স পাইতে পারো। যদিও আমি সবই পড়াই দিচ্ছি, এখানে কোনো কিছু নতুন পাবা না, তবে অ্যাডভান্স লেভেলে যদি যাও, অনেক অ্যাডভান্স লেভেলে যদি যাও সেক্ষেত্রে অবশ্যই পড়ার তো শেষ নাই, পড়ার শেষ নাই। তুমি ইন্টারমিডিয়েটের সিলেবাস নিয়ে 5 বছর পড়াশোনা করতে পারো, তাও শেষ হবে না। হ্যাঁ, এই জন্য মানে ফার্স্টে হচ্ছে বেশি উস্তাদি করা যাবে না, যা আছে ওগুলো সুন্দর মতো শেষ করো আগে। হ্যাঁ, রিভিশন দেওয়ার সময় যদি কিছু পাও এক্সট্রা কিছু অন্যান্য বই থেকে, তখন এখানে বা একটা ম্যাথ সলভ করতে যে তোমার কাছে একটা ট্রিক্স মনে হচ্ছে এটা অ্যাপ্লাই করলে এখানে ভালো হবে, সেই ট্রিক্সটা তুমি খাতায় লিখে রাখতে পারলা। আবার দেখতে হবে ওই ট্রিক্স সব জায়গায় অ্যাপ্লিকেবল কিনা। তো খুব সাবধানে এখানে মানে তুমি যদি কিছু অ্যাড করতে চাও এখানে খুব সাবধানে অ্যাড করতে হবে কিন্তু। হুম,
এই জন্য আমি তোমাদেরকে বলি নোটটা পোস্ট করো, আমি যেন দেখতে পাই অ্যাটলিস্ট, যেহেতু ফার্স্ট টাইম এটা। এরপরে সব চ্যাপ্টারে এরকম বলবো না, হ্যাঁ, কিন্তু প্রথমেই তোমাদেরকে একটু গাইড করা প্রয়োজন আছে, নাহলে অনেকেই আসলে সব রকম স্টুডেন্ট থাকে তো। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা নোটটা ঠিক মতো করে নোট থেকে পড়াশোনা করে নিও। এর পরবর্তী ক্লাস হচ্ছে লেকচার 3। এটার ডেট টাইম আমি গ্রুপে অ্যানাউন্স করে দিব। অ্যান্ড লেকচার 3 হলে আমাদের ফ্রি ক্লাসের পিরিয়ডটা শেষ হয়ে যাবে, দেন আমরা পেইড ব্যাচ হচ্ছে ডিক্লেয়ার করবো। অ্যান্ড তখন তোমাদের একদম সিরিয়াসলি পড়াশোনা শুরু করতে হবে। সিরিয়াসলি বলতে খুব প্রেশার দিব এরকম না, নর্মালি চলবে, কিন্তু সময় মতো একটু অ্যাটেন্ড করবা সবাই, মানে সিরিয়াসলি নিবা জিনিসটাকে আর কি। আর আপাতত আমি তো বলতেছি বাসায় কিছু পড়া লাগবে না, বাসায় তুমি জাস্ট নোটটা করবা, আর সর্বোচ্চ আধা ঘন্টা, 20 মিনিট থেকে আধা ঘন্টা মতো সময় নোট করার পর একবার দেখবা, ক্লাসে ঢোকার আগে তুমি 15-20 মিনিট দেখবা। তাছাড়া আপাতত আর কিছু করা লাগতেছে না এখন। কখন করতে হবে এটা আমি বলে দিব, সময়ের সময়ে করলেই এনাফ। আর যদি কেউ এখন করতে চাও তার জন্য তো ওয়েলকাম, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে এন্ড করতেছি। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া।